কি খবর তোমাদের? কেমন আছো সবাই? ভালো আছো? তাড়াতাড়ি একটু কমেন্টে জানিয়ে দাও। এন্ড তোমাদের যারা ফ্রেন্ডস এখানে ক্লাস করো ওদের কাইন্ডলি একটু মেনশন করে ফেলো। আমরা এখনই কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে ফেলবো। ওকে, খুব জলদি। হু, খুব দ্রুত করে ফেলতে হবে। আমরা এই যে কোনো মুহূর্তে স্টার্ট করে ফেলবো। ওকে, আচ্ছা, যাই হোক, তোমাদের অবস্থা বলো। যারা সালাম জানাচ্ছ ওয়ালাইকুম আসসালাম, নমস্কার জানাচ্ছ, আদাব। ওকে, হুম, আজকে এই গ্রুপে লাস্ট ক্লাস অ্যাকচুয়ালি। আলহামদুলিল্লাহ ভালোই আছে, দাঁতগুলো আটকে আছে আর কি, কিছু কিছু ই দেওয়া, পুডিং টুডিং লাগানো। এই আদারওয়াইজ সুস্থই আছে আলহামদুলিল্লাহ। ওকে, বহুপদী আজকে ক্লোজ করে দিব। অ্যান্ড আজকে বহুপদীর যেগুলো করাবো অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেক দিনই বলি ইম্পর্টেন্ট, বাট আসলে আজকে এগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? সেকেন্ড হাফে এখনো অ্যাড হতে যে পারছো না, কাউকেই অ্যাড দেওয়া হয়নি নতুন করে। সবাইকেই হচ্ছে গিয়ে মানে ডেটা কালেক্ট করা হচ্ছে, একবারে অ্যাড দেওয়া হবে। টেনশন করার কোনো কারণ নেই, আজকে রাতে বেলা আমি বসবো অ্যাড করানোর জন্য। ওকে, গ্রুপ তো থাকবেই তাই না? গ্রুপ ব্লক করে দেওয়ার কিছু নাই, গ্রুপ থাকবে ইনশাল্লাহ। কেন গ্রুপ বাদ দিও বলো? কেন ভিডিও ডিলিট করবো বলো? কারণ তোমরা তো এমনিও হচ্ছে গিয়ে 10%-এর কম ক্লাস করতে চাও লাইভে আর কি। তো তোমাদের তো রেকর্ডেডই দেখা লাগে আলটিমেটলি। তো রেকর্ডেডই দেখবা, এটা তো আমি জানি। তো সেই ক্ষেত্রে গ্রুপ ডিলিট করে তো লাভ নেই, ভিডিও ডিলিট করে লাভ নেই, তোমরা তো দেখবাই। তোমাদের জন্যই করা। আরেকজন আসতে হবে, একটা হাসি দিন তো। হাসি দেখে তুমি কি করবে আবার? তোমাদের জীবন আর আমার জীবন। আচ্ছা, আমরা এখন হচ্ছে গিয়ে বহুপদী শেষ করে ফেলবো, বুঝছো? আর তেমন কিছু বাকি নাই। এক্সাম কবে? এই আজকে রাতে এক্সাম। পরশুদিন না হওয়ার কথা ছিল, ওটা তো নিতে পারলাম না, আজকে নিবো ইনশাল্লাহ। ওকে, যদিও আজকে ডাক্তারের কাছে যাইতে হবে, তারপরেও ক্যাডেট কলেজ খুলে দিলে কিভাবে ক্লাস করবো? আচ্ছা, একটা কথা বলে দিই, তোমাদের ক্যাডেট কলেজে হচ্ছে কি অনলাইনে ক্লাস করতে দিবে না, বলতে মোবাইল ইউজ করতে দিবে না। সে তাদের ক্ষেত্রে বলি যে মোবাইল এখন তো দেওয়া উচিত, কারণ সবাই তো মোটামুটি অনলাইনের দিকে সুইচ হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে গিয়ে সবারই পড়াশোনা ওইখানে, তোমারও সবারও, তাই তো? তো আমার মনে হয় যে নতুন রুল জারি করা উচিত। সেই ক্ষেত্রে তুমি তোমাদের প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন দিয়ে দেখতে পারো, বা স্টুডেন্ট গুচ্ছ মিলে অ্যাপ্লিকেশন দিয়ে দেখতে পারো যে আমাদের তো আগেকার সবগুলো পড়ার মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে, আমরা যদি ডিভাইস ইউজ না করতে পারি তাহলে আমরা কিভাবে পড়া অ্যাক্সেস করবো আগের পড়াগুলো। ওকে, করে দেখতে পারো। অ্যাপ্লিকেশন করলে তো কোনো ক্ষতি নেই। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এক্সাম হচ্ছে গিয়ে সারা রাতে দিতে পারবা, বাট দেখো এখানে একদম সিম্পল কথা বোঝায় বলে দিই তোমাদেরকে যে অনেকেই যেটা করে, আমি দেখেছি অন্যান্য গ্রুপে, ইভেন আমার গ্রুপেও অনেকে যেটা করে যে মানে আগে পরীক্ষা দিয়ে একটু প্রশ্নটা দেখে নেয়, আবার পরীক্ষা অনেক উল্টোপাল্টা এগুলো করে। ওকে, আমি সিম্পলি ক্লিয়ারলি বলছি কথাটা। তো অনেকে যেটা করে যে আগে একবার পরীক্ষা দেয় ভুয়া নাম দিয়ে, দেখে যে আচ্ছা এগুলো এগুলো প্রশ্ন, আবার তারপরে পরীক্ষা দিল, তারপরে দেখা যায় বেশি নাম্বার। মানে ভাই, এইখানে তো তোমাকে আমি কোনো সার্টিফিকেট দিচ্ছি না এসএসসি এইচএসসির মতো যে তুমি একদম মানে বেশি নাম্বার পেয়ে গেলে খুব লাভ। এটা লাভালাভির কিছু নাই এখানে, এখানে লাভ ক্ষতির কিছু নাই। ওকে, তোমার জাস্ট কাজটা হচ্ছে তুমি একটা পরীক্ষার জন্য মাইন্ডসেট করে পড়বা, এন্ড তুমি কি পড়লা এটা যাচাই করে দেখবা এই পরীক্ষাগুলো দিয়ে। এন্ড আমার কোশ্চেনগুলো ভালোই স্ট্যান্ডার্ড করি মানে কিরকম, তোমার এইচএসসি তো এখান থেকে আসবে, এই তোমার ইউনিভার্সিটি যেগুলো অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং বলো বা ইউনিভার্সিটি বলো, ওগুলো তো এখান থেকেই মোটামুটি এই টাইপগুলো বা এই সিনারিওগুলোই তোমাকে ঘুরাই ফিরাই দেবে, সংখ্যা টংখ্যা চেঞ্জ করে এইসব কোশ্চেনই দেয়। ওকে, এইসব কোশ্চেনই দেয়। আমি একদম খুব সোজাও করি না, আবার অতিরিক্ত লেভেলের কঠিনও করি না, না করি মনে হয় মাঝে মাঝে। যাই হোক, আচ্ছা, তো ব্যাপার হচ্ছে গিয়ে তোমাদের এখানে পরীক্ষাগুলো দেওয়ার মেইন উদ্দেশ্যটা থাকবে এরকম যে আমি কি পড়লাম দেখি, চেক করে পারি কিনা এবং টাইম মতো শেষ করতে পারি কিনা। কারণ এমসিকিউ কিন্তু টাইম মতো শেষ করাটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, বুঝতেই পারছো? তাহলে ওইটা আমাদের একটু আর কি দেখতে হবে যে টাইম মতো এমসিকিউ গুলো শেষ করতে পারি কিনা। এটা আজকে এখানে লাস্ট ক্লাস হলেও, আজকে এই গ্রুপে লাস্ট ক্লাস হলেও তোমার এমসিকিউ গুলোর জন্য লাইভ ক্লাস নেওয়া বা প্রবলেম সলভিং ক্লাস আমি নিতেই পারি। আমি তো তোমাদের জন্যই আলটিমেটলি, আমি তো আর এখানে
আমার সুবিধার কথা আমি অবশ্যই দেখবো না, কারণ তোমাদেরটাই দেখা আগে আমি প্রেফার করি সবসময়। ইভেন আমার পড়া শুরু করার আগে তোমাদের পড়াটা আমি পড়ে নিই বা তোমাদের লেকচারগুলো আমি গুছায় নিই। ওকে, আমি তোমাদেরকে সবসময় প্রেফার করি বা তোমাদেরকে আগের জায়গায় রাখি। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, ম্যাথে প্রবলেম বলো বা হচ্ছে গিয়ে যে কোনো প্রবলেম, কোনো অবজেক্টিভের কোয়েশ্চেন যদি আমি দেখি যে হ্যাঁ এই টাইপের কোয়েশ্চেন করিয়েছি বাট এই কোয়েশ্চেনটা করানো হয়নি এবং পরীক্ষা আসতে পারে, তোমাদের কিন্তু প্রবলেম সলভিং দেওয়াই হয়, পোস্ট দেওয়াই হয়। অনেকে অনেক আজগুবি পোস্ট করো বিভিন্ন বই থেকে নিয়ে এসে, বাট যেগুলো আমি দেখি যে লিটারালি এটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, আমি ওগুলো অবশ্যই লাইভে এসে করাই দেবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি আর কি। ওকে, কারণ ওইটা দায়িত্ব ভাই, পরীক্ষা আসবে, পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন যদি দেখি আসতে পারে অবশ্যই করাই দিব। ওকে, তোমরা যে কোনো প্রবলেম সলভিং পোস্টের মধ্যে কমেন্টে ছবি দিবা। ওকে, আমি কিন্তু সবসময় দেখি, অনেক সময় রিপ্লাই দিতে পারি না, কারণ হচ্ছে কি অনেক মেসেজ বা অনেক কমেন্ট থাকে, রিপ্লাই দিতে গেলে আমার মানে আর কিছু করা যাবে না। তোমাদের ওই এইগুলো দেখা আমার ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো কি দিয়েছো, যা যা ইম্পর্টেন্ট আমি দেখি ওইখানে, ওগুলো কিন্তু আমি সবগুলো সিরিয়ালি গুছায় রাখি যে আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরে দেখাবো। ইভেন ওগুলো ক্লাস হবে ইনশাল্লাহ, এখানে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যেগুলো আছে মানে যেই লেকচারগুলো আমি এখানে দিচ্ছি ওগুলোর প্রবলেম সলভিং এর লেকচারগুলো এন্ড হচ্ছে গিয়ে তোমার কোয়েশ্চেনের ওই যে তোমাদেরকে অবজেক্টিভে যে পরীক্ষাগুলো নেই ওগুলোর সলভিং ক্লাস ইনশাআল্লাহ এই গ্রুপে হবে। বাট অফিশিয়াল যে লেকচার যেগুলো একদম মানে তোমার সিগনেচার লেকচার যেটা, ওই সিগনেচার লেকচারে হচ্ছে গিয়ে আজকে লাস্ট ক্লাস এই গ্রুপে আর কি। ওকে, এক্সামের সলভ ক্লাস, আচ্ছা রেকর্ডেড ক্লাস ওই জুমে একদিন নিয়েছিলাম, জুমের রেকর্ডিং আমি আসলে ওই আগের থেকে 5 সেট করা ছিল না, সো দ্যাট আমার কাছে জুমের রেকর্ডিংটা নাই। একটা স্টুডেন্ট রেকর্ড করেছিল, আমি হচ্ছে গিয়ে ওকে বলে দিব না বা পাবলিকলি বলে দিব না, যার কাছে রেকর্ড আছে তাতে দিয়ে দেয়। ওকে, রাতে এক্সাম কয়টায় হবে সেটা হচ্ছে গিয়ে 11টা থেকে 7:30। তুমি রাত 2টার সময় দিতে পারলে পারবা, 4টার সময় দিতে পারলে পারবা, যখন ইচ্ছা তখন। বাট একটু মানে আমি ক্লিয়ার করে বলে দেই, আগে একবার পরীক্ষা ভুয়া নাম দিয়ে তুমি ঢুকে কোশ্চেন দেখে নিলা, বইয়ের থেকে ওগুলো পড়ে আবার দিয়ে দিলা, করার কোনো দরকার নেই। করে কি লাভ? আমি তো ইচ্ছা করে এই জন্য লিডারশিপ দেই নাই, মানে হচ্ছে যে লিডার বোর্ড দেওয়া নেই যে ফার্স্ট কে সেকেন্ড নেই, কারণ হচ্ছে তোমার ফার্স্ট তোমার কাছে, তুমি যদি ফার্স্ট হও তুমি ভিতরে জানবা ফার্স্ট হয়েছো, তুমি যদি কম নাম্বার পাও তুমি ভিতরে জানবা কম নাম্বার পাও। বলেই রাখি সব পরীক্ষায় কেউ না কেউ আছে 100 পায়, সব পরীক্ষায় তোমাকে বলে দিলাম যে ফুল নাম্বার সবাই পায়, মানে কেউ না কেউ পায়, সব পরীক্ষায় পায়। তাহলে তোমার হচ্ছে গিয়ে 100 তো 100 পাইতে হবে, মেন কথা হচ্ছে এটা, 100% মার্কস পাওয়া লাগবে। ওকে, যতগুলো অ্যান্সার দিব সবগুলোই পারা লাগবে, ওই টার্গেট রেখে পড়তে থাকো, দ্যাটস ইট। এবং তুমি দেখো মিনিমাম টাইমে করতে পারো কিনা, মিনিমাম টাইমে তুমি কাজ করতে পারছো কিনা তুমি দেখলেই হইলো। ওকে, তোমার হচ্ছে কি এটাই তোমার ইম্পর্টেন্স, এটার জন্যই পরীক্ষাটা নাও যে টাইম মতো তুমি শেষ করতে পারছো কিনা, কারণ অবজেক্টিভ সবাই পারে বাট টাইম মতো নিতে পারে না। তুমি যতবারই পরীক্ষা দিবা দেখবো হচ্ছে টাইম ধীরে ধীরে কমে আসবে। ওকে, আর কথা বাড়াবো না এগুলো নিয়ে। ওকে ফাইন, আচ্ছা আর আরেকটা কোয়েশ্চেন মনে হয় বাকি ছিল, হ্যাঁ লাস্ট ক্লাসের 11টি বাকি ছিল, ওটা আমি দেখেছি, লাস্ট ক্লাসের 11টি আমি দেখেছি। ওটাই হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নাই। ইভেন হচ্ছে গিয়ে মানে হাস্যকর ব্যাপার বলতে গেলে বলা যায়, ওই মানে যেই জিনিস আছে ওটা দিয়ে অ্যান্সারটা করা লাগে। ওকে, ইভেন আমি এটা চোখেও পড়ে নাই ভাই, তুমি বিশ্বাস করতে পারবো না, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে উপর দিয়ে 4 দিক দিয়ে লাইট থাকলে আবার সামনে এরকম ক্যামেরা, মানে কেমন জানি লাগে, গরম ভাই, হিউজ গরম। দেখো ওইসব কারণ অনেক সময় হয় যে আমরা চোখে অনেক কিছু পড়ে না, ভুল করলেও চোখে পড়ে না, বা একটা জিনিস ইউজ খাতায় থাকলে আমার চোখে পড়ে, যে খাতায় লিখছি ও আচ্ছা এই জিনিস বসাই দিলাম। ওকে, অনেক কিছু এরকম থাকে যে বোর্ডে চোখে পড়ে না। বুঝতেই পারছো, তুমি দুনিয়ার রোদের মধ্যে, ধরো তুমি কড়া রোদের মধ্যে আকাশের দিকে তাকায় সূর্যের দিকে তাকাইতে বলো, তোমার কাছে যেমন লাগবে আমার কাছে অলরেডি এমন লাগছে, এই 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 উপর দিয়ে 4 দিক দিয়ে লাইট। আচ্ছা শুরু করে ফেলবো। আর লাস্ট ক্লাসের 11D মনে হয় বাকি না, লাস্ট ক্লাসের 11D দিয়ে আমি আগে স্টার্ট করি, লাস্ট ক্লাসের 11D আগে করাবো, এরপরে হচ্ছে বাকিগুলো শুরু করে দিব। আজকে ইনশাআল্লাহ শেষ করবো, আজকে করা লেকচার হবে, যা কিছু পড়াবো ভাই ইম্পর্টেন্ট বলে দিলাম, ইম্পর্টেন্ট। আর কিছু কিছু জিনিস আছে একদম লেজিট জিনিস, মানে আসতে পারে এইবার মানে একদম অঙ্ক ধরে বলে দিতে পারি এবার আসতে পারে, যেমন 11D এবার আসতে পারে। তুমি বলতে পারো ভাই আগে জীবনেও আসে নাই, আর এই জন্যই আসতে পারে, কথা বুঝছো? সৃজনশীলটা 11D, এখন যেটা করাবো এবার আসতে পারে 21 বা 22 ব্যাচে আসতে পারে এটা। ওকে, শুরু করেছিলাম 11D। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে 4x² + 2x, এটা হচ্ছে আগের দিনের ম্যাথ, -1 = 0, যারা নাকি নতুন আমাদের জন্য বলছে আগের দিনের ম্যাথ। এটা সমীকরণের একটি মূল cos আলফা হলে, আচ্ছা আরো কিছু কথা বলার আছে, দাঁড়াও,
cos alpha হলে দেখাও যে অপরমূলটি cos 3 alpha। কথাগুলো হচ্ছে গিয়ে তোমরা তোমাদের পরীক্ষা নিয়েই বলি, একটু পরীক্ষাগুলো ভাই দিবা, ওকে পরীক্ষাগুলো দিবা, তুমি হচ্ছে গিয়ে একদম না করে দিবা না, যদি খুব কম সময় থাকে অন্তত পক্ষে লেকচারগুলো দেখে হলেও পরীক্ষাটা দিবা। ওকে, ভিডিওগুলো দেখার যদি টাইম নাও থাকে ভাই, ভিডিও কিন্তু অনেক বড় হয় না। আমি অনেক দেখা যায় যে ভিডিওর মধ্যে আমি হচ্ছে 10 সেকেন্ড লাগায় কোশ্চেন লিখছি, ওই 10 সেকেন্ড স্কিপ করো। অনেক কিছু এরকম টাইম আছে তুমি বাসায় ফেলতে পারো। 1.5 ঘন্টার ভিডিও তুমি চাইলে 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিটে নিয়ে আসতে পারো। 3টা লেকচার খুব বড় না, 5 ঘন্টা টাইম দিলে 3 লেকচার কেন, লেকচার শেষ করে অঙ্ক করেও করা যায়, শেষ করা যায়। ওকে, তো আমি বলবো ক্লাসগুলো করবো লাইভে, পরে যখন ম্যাথগুলো করতে যাবো হাত দিয়ে খাতায় তুলবা এবং খাতার মধ্যে ভাই ম্যাথগুলো নোট করিও। কারণ হচ্ছে সিম্পল কথা বলে দিচ্ছি যে 2 মাস পরে বা 3 মাস পরে যখন তোমাদের টেস্ট পরীক্ষাগুলো হবে, তোমাদের ইভেন টেস্ট পরীক্ষা তো মে মাসেই শুরু হয়ে যাবে। ওকে, মে মাস বা এপ্রিল বলা যায়, মে মাসে শুরু হবে টেস্ট পরীক্ষা, ইনশাল্লাহ আশা করা যায় আর কি। মে মাসে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তখন তুমি যখন টেস্ট পরীক্ষা আগের দিন বসবা, ভিডিও দেখার ভিন্ন মাত্র টাইম পাবা না। তোমাদের এখন মেইন কাজ হবে হচ্ছে গিয়ে যে এই যে লেকচারগুলো দিলাম একটা ফ্রেশ খাতায় শুরু থেকে শেষ পর্যন্ত উপরে লিখবা, মাহির ভাইয়ার লেকচার বড় করে লিখবা। ওকে, ওইখানে আমার করানো অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক করবা না। যদি আমি কোনো হোমওয়ার্ক দিয়ে থাকি ওগুলো লিখবা, ওগুলো মানে আমার বোর্ডে তোলা অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক প্র্যাকটিস করবো না ওই খাতায়। খাতা কিনবা, টাকা লাগবে, খরচ করবা। ওকে, অনেকে বলে কেতাব স্যারের বই ভাইয়া পিডিএফ দিয়ে দেন, বা কেতাব স্যারের বই কিনতে পারছি না, বা একটা বই কিনা যায় ভাই 200 টাকা 300 টাকা, আমি জানি অনেকের জন্য 200 টাকা অনেক বড় কিছু, বাট তারপরেও তুমি এই জিনিসটা খরচ করো। 200 টাকা খরচ করো না, টাকা খরচ করেছি এইভাবে হইলেও তোমার পড়তে হবে। ওকে, খরচ করো, এই জিনিস পরে ব্যাক আসবে। 200 টাকা কেন 2000 টাকা মানে বলি কি বলি 200,000 টাকা আসবে ব্যাক দরকার হলে, টাকা এগুলো ব্যাক আসবে, এগুলো কোনো লস নেই, পড়াশোনায় কখনো লস যায় না। আমি যখন তোমাদের সমান ছিলাম আমার বাসায় টিচার ছিল 3টা। ওকে, হিউজ পেমেন্ট। ঢাকা শহরে একটা বাসায় টিচার রাখা মানে হচ্ছে গিয়ে 10-12 হাজার টাকা। ওই সময় 10-12 আমার বাসায় 3টা টিচার ছিল, কোচিং করতাম দুনিয়ার ভাই। তো আমার কাছে মনে হতো আমার বাবার বেতন অনেক বেশি ছিল না। ওকে, অনেক বেশি সৎ মানুষ, এরকম না যে অনেক দুনিয়ার টাকা দিয়ে দিয়েছে, এরকম না, সৎ মানুষ। ওকে, ভালো রকমের সৎ মানুষ, আমাকে দেখে বুঝতে পারছো বাবা কেমন হবে। তো তারপরেও কিন্তু পড়াশোনার পিছনে খরচ করা হয়েছে, এবং ওগুলো কিন্তু একসময় না একসময় ব্যাক পাওয়া যায়। কিছুগুলো আমি এখন পাচ্ছি, ধীরে ধীরে আরো পাওয়া যায়। ওকে, তুমি যখন নাকি প্রফেশনাল লেভেলে যাবা, যখন নাকি আরো বড় বড় পোস্টে যাবা, ইভেন ওগুলো ব্যাক পেয়ে যাবা। এরকম না যে পড়াশোনার পিছনে খরচ করলে গরিব হয়ে গেলাম, আমার টাকা পয়সা চলে না। আমি নিজেও এখন অনেক অনেক কোর্সে ভর্তি হই, জানো, প্রচুর কোর্সে ভর্তি হই, এবং এগুলো অর্ধেকই বাংলাদেশি না, বিদেশি কোর্স, ডলারে পে করা লাগে, ডলারে পে করা লাগে। আমি এখনো ভর্তি হই 1000-1000 টাকা দিয়ে, ইভেন লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম এক কোর্সে 2 বছর আগে বা 1 বছর আগে। ওকে, কারণ তুমি যা ইনভেস্ট করবা ওইটা কখনো মানে শিক্ষার ক্ষেত্রে যদি তুমি ইনভেস্ট করো এটা কখনো মার যায় না, মার খায় না। যদি তুমি এটাকে মানে প্রপারলি কাজে লাগাও, যদি তুমি জিনিসটা জানো এবং শিখার জন্যই যাও। এরকম যে টাকা দিয়ে আসলাম চলে গেলাম, অনেকেই আছো, ইভেন এই গ্রুপে অনেকে আছো, পে করে বসে আছো কিন্তু ক্লাস দেখো না, লাইভে না দেখো, রেকর্ডে দেখো, বাট রেকর্ডে অনেকে দেখে না, এরকম আছে। ওদেরকে বলবো ভাই তোমার টাকাটা লস গেছে, ক্লাসগুলো দেখবা কাইন্ডলি। এই যে একটা ক্লাস নেই, তুমি বিশ্বাস করতে পারো না এগুলোর ভিতরে জিনিস কি কি আছে। যারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এরাই বুঝো। হঠাৎ করে তুমি বহুপদী 4 নম্বর লেকচারে বসে পড়লে তো বুঝবা না, এটাই তো স্বাভাবিক, 1 নম্বর থেকে দেখতে হবে। তারপরও আমি বিশ্বাস করি যে আমার বাংলাদেশে মানে তোমরা তো বাঙালি স্টুডেন্ট সবাই, তোমরা হঠাৎ করে 4 নম্বরেই বসো, এটা আমি জানি। ওই জন্য লেকচার এমন ভাবে করা যাতে করে তুমি যদি 4 নম্বরে বসো তুমি 4 নম্বরের কথাও বুঝবা। মানে অমনি আমি কষ্ট করে ওটা এমনি সেট আপ করি যে কেউ যদি 1 2 3 না করে হঠাৎ করে 4 এসে বসে, ও যেটা 4-এর সবগুলো অঙ্ক বুঝতে পারে। ওকে, আজকের অঙ্কটা এক্সেপশনাল, যদিও এটা তো গত ক্লাসের লেকচারের ম্যাথ, রেখে দাও ম্যাথ। আচ্ছা, তো কথা হচ্ছে গিয়ে জাস্ট ট্রাই করবা টাকাগুলো যে তুমি দিচ্ছ টিচারদেরকে, আমাকে দাও আর যাকেই দিচ্ছ যে ভাই একটু ভালো করে পড়িও, যাই করবে একটু ভালো করে পড়বা আর কি। মানে এরকম না যে আমি টাকা দিয়ে দিলাম, রেকর্ডেড তো আছেই, আর পরে দেখবো না পরীক্ষার, জীবনেও সম্ভব না এটা। পরীক্ষাকে তুমি কয়টা লেকচার দেখবা, সম্ভব? তুমি আমার একটা লেকচার করার পরে তোমার আধা ঘন্টা রেস্ট নেওয়া লাগবে, এটা বাস্তবতা। তুমি টানা আমার 3টা বা 4টা লেকচার টানা করতে পারবে না, কষ্ট হবে, পারবো না, মানে মাথায় ঢুকবে না। প্রত্যেকটা লেকচার দেখার পরে আধা ঘন্টা তোমাকে রেস্ট নেওয়া লাগবে, এরপরে পরের লেকচার যেতে হবে, আদারওয়াইজ পরের লেকচারের অঙ্কই বুঝবা না। কারণ লেকচার কন্টেন্ট তো ভাই ডিপ কন্টেন্ট, তো ভারী কন্টেন্ট। ওকে, ভারী কন্টেন্ট, সব কিছুই নতুন, এগুলো মাথায় নিয়ে একবার রিভাইজ না দিলে মাথায় সেট হবে না। তো আমি প্রেফার করবো যে একটা না আমি 3টা লেকচার দেখবো, 3 লেকচারে তুমি টাইম দেখে রাখলা, ওই টাইমকে 3 দিয়ে গুণ দিয়ে দিলা, আবার যোগ করে দেখলা যে আচ্ছা এত টাইম আসে বসে বললাম, এমনি হবে না।
মানে ট্রাই করো প্রত্যেক লেকচারের মাঝখানে 1 ঘন্টা 2 ঘন্টা গ্যাপ দেওয়ার, এবং ওই 2 ঘন্টার মধ্যে তুমি হচ্ছে নোট করবা, রিভাইজ করবা, ওগুলো হচ্ছে গিয়ে অন্যভাবে ম্যাথ করার অন্য কোনো উপায় আছে কিনা দেখবা, একটু মেমোরাইজ করে দেখবা যে হ্যাঁ ফর্মুলাগুলো মনে পড়ছে কিনা, স্টেপগুলো একটু ক্লিয়ার হবা। অন্য একটা অঙ্কের মধ্যে স্টেপ একবার অ্যাপ্লাই করে দেখবা যে হ্যাঁ এই যে ভাইয়া ম্যাথটার জন্য স্টেপ লিখে দিল, এটাকে ওই ম্যাথে অ্যাপ্লাই করা যায় কিনা, এগুলো একবার দেখে দেখে ক্লিয়ার হইতে হবে, বুঝছো? তাইলেই তুমি বলতে পারবা যে হ্যাঁ আমি পারবো। আদারওয়াইজ সম্ভব না ভাই, আদারওয়াইজ সম্ভব না। সারাদিন ম্যাথ করে আমার কাছে কেন, তুমি যদি মনে করো একদম কেতাবুদ্দিন, যে কেতাব স্যার আমি জানি না কি মানে পড়ায় কিনা, মানে যাই হোক, ধরো তুমি যদি একদম একদম সেরা অনেক টিচারের কাছেও পড়ো, একদম সেরা পৃথিবীর মধ্যে 1 নাম্বার, যে ওনার কাছে বললেও লাভ হবে না ভাই। কারণ হচ্ছে গিয়ে আলটিমেট যেটা তো ওটাই, তোমার পড়াটা ইম্পর্টেন্ট। ওকে, এই গ্রুপে 4টা অধ্যায় শেষ করানো হয়েছে। হ্যাঁ 4টা অধ্যায় হয়েছে এখানে। আচ্ছা এই আর কি। তো যাই হোক, আমার কিন্তু এই লেকচারগুলোর মূল উদ্দেশ্য তোমাদেরকে এইচএসসি তে খালি ভালো করায় দেওয়া ওইটা না। শুধু এইচএসসি তে ভালো করে ভাই কোনো লাভ হবে না, বিশ্বাস করো কোনো লাভ হবে না। কেউ তোমাকে কোনোদিনও জিজ্ঞেস করবে না তুমি এইচএসসি তে কি পেয়েছো, কত নাম্বার, জীবনেও জিজ্ঞেস করে না, জীবনেও না। ওকে, মানে জিজ্ঞেস করে না, বৃত্তি পেলে জিজ্ঞেস করে বন্ধু বান্ধব মাঝে মাঝে, বৃত্তি পাইছিস নাকি, বা ওটা একটা পেমেন্ট আসে, বাট আদারওয়াইজ আর কোনো ক্ষেত্রে জিজ্ঞেস করে না এইচএসসি রেজাল্ট। আমার মেইন টার্গেটটা হচ্ছে গিয়ে এই ম্যাথগুলো করানোর পিছনে আমার মেইন টার্গেটটা হচ্ছে গিয়ে যে কোনো ভার্সিটি, যে কোনো ইঞ্জিনিয়ারিং এ তুমি একদম টপ লেভেলের পজিশনে থাকবে, মানে প্রথম 100-র মধ্যে। ওইভাবে দেওয়া এগুলো লেকচার। ওকে, কেউ যদি এই লেকচারগুলো যেগুলো আমি দিচ্ছি তোমাকে সাপ্লাই দিচ্ছি, যেগুলো পুরোটা যদি তুমি একদম কভার করে যেতে পারো, মাথার মধ্যে কথাগুলো সেট করে নিতে পারো, যে কোনো জায়গায় তুমি অন্তত পক্ষে ম্যাথের দিক থেকে টপ 100-র মধ্যে থাকতে পারো। ওকে, খুবই ইজিলি থাকা যায়, কারণ এর বাইরে তেমন কিছু নাই। ইভেন তুমি যখন ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতেও বসবা, যে দেখবা তুমি মোটামুটি তোমার 50% অলরেডি রেডি হয়ে গেছে। ওকে, খুব বেশি ডিপে তো আসবে না, এর চেয়ে এগুলোর চাইতে বেশি ডিপে আসবে না। একটা ম্যাথে যেটা লাগে না ডিপ, ওই ডিপ তো আমি দিয়ে দিই, কারণ 2 দিন পরে ভর্তি পরীক্ষা আছে। আর সত্যি কথা বলতে 3 মাসে ভর্তি পরীক্ষার পড়া শেষ করাটা অনেক টাফ, ইভেন অসম্ভব অনেকের ক্ষেত্রে। ওই জন্যই হচ্ছে কি শুরু থেকে এগুলো দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে, যাতে করে তখন যা আচমকা একটা ভয় না পাবে শরীরে, কি রে কি অঙ্ক দিল কি এই সে, এরকম না। আগের থেকেই প্রিপারেশন নিতে হবে। এখন তুমি আমার কাছে প্রিপারেশন নিচ্ছ মানে তুমি তোমাকে চান্স পাওয়া দেওয়াটা আমার দায়িত্ব। ওকে, তোমাকে চান্স পাওয়া দেওয়াটা আমার দায়িত্ব, ওই দায়িত্ববোধ থেকে ম্যাথগুলো করাচ্ছি, আর কিছু না। আদারওয়াইজ এইচএসসির জন্যই ব্যাচগুলো ছিল, বাট পরে মনে করলাম যে আসলে এইচএসসির কথা বলে তো লাভ নেই, কারণ আমার মনে তো হচ্ছে গিয়ে যে অ্যাডমিশনই ইম্পর্টেন্ট। তাই যেই ম্যাথগুলো দেওয়া তোমার এইচএসসি প্রথমত সবই কভার করবো, ওটাতে কোনো নেই, প্রশ্নই নেই। অ্যাডমিশনও তোমার হচ্ছে প্রিপারেশন একদম মানে গুছায় দিল, তোমাকে গুছায় দিলাম জিনিসটা। তুমি জাস্ট এরপরে যে কোনো একটা কোচিংয়ে যে দেখবো তুমি সব পারো। ওকে, অ্যাডমিশনে যখন ক্লাসগুলো করবা তুমি দেখবা মোটামুটি তোমার হচ্ছে গিয়ে বেসিক একদম বিল্ড আপ করা, তুমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, কনসেপ্ট বুক দেখবা, বা হচ্ছে গিয়ে আমাদের লেকচারগুলো দেখবা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ওকে, ওই জন্য প্রিপারেশনগুলো নিয়ে দেওয়া, যাতে করে তোমার একদম টপ টু বটম ফুল কভার হয়ে যায়। আমার মেইন উদ্দেশ্যই ওইটা, চান্স পাওয়া দেওয়া। আমি যেখানে যেই ভার্সিটিতে যাবো দেখবো যে 200-300 স্টুডেন্ট আমার। ওকে, এটা আমার মেইন টার্গেট, কারণ ভাই ওইটা হলেই স্যাটিসফ্যাকশন আসে মনে। এখানে তোমাদেরকে পড়ানোর মূল উদ্দেশ্য তো টাকা কামানো না। ইভেন স্যাটিসফ্যাকশনটা কোন জায়গায়, আমি দেখবো যে হ্যাঁ ইউনিভার্সিটিতে গেলাম 2-4 জন চলে আসছে যে হ্যাঁ ভাই আমি আপনার স্টুডেন্ট ছিলাম, অনলাইনে পড়েছিলাম, আমি এখন বুয়েটে পড়ছি, আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, ওইটাই ভাই স্যাটিসফ্যাকশন, ওইটাই ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা জাস্ট পড়াটা অমনে পড়ো, যাতে করে হচ্ছে এই ম্যাথগুলো ইউজ করে, এই পড়াগুলোকে ইউজ করে তুমি ভালো একটা জায়গায় পজিশন নিতে পারো। ওকে, জাস্ট এইচএসসির জন্য প্রিপারেশন নিবা না, একদম ফুল প্রিপারেশনটা নিবা। এখনই সময় ওইটার, শুধুমাত্র এইচএসসির জন্য প্রিপারেশন নিবা টেস্ট পরীক্ষার পর থেকে। বাট এই এখন যেগুলো পড়ছো, এখন হচ্ছে কি আগে এইচএসসি কভার করবা, এরপরে তুমি শুরু করে দেবা ভর্তি পরীক্ষার জন্য। এখনই পরে 3 মাসে সম্ভব না, 3 মাসে সম্ভব না। তবে একটা কথা বলে দিই আগের থেকে, একদম মানে বলেই দিলাম সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সেটা হচ্ছে গিয়ে টেস্ট পরীক্ষার পরের থেকে, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে ভর্তি পরীক্ষার জন্য কিছু করবা না। তখন টানা যে 3 মাস টাইম পাবা, ওই 3 মাস শুধুমাত্র ইসের জন্য, এইচএসসির জন্য। ওকে, শুধুমাত্র এইচএসসির জন্য। টেস্ট পরীক্ষার পর থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত জাস্ট এইচএসসি পড়া করবা। টেস্ট পরীক্ষার আগে তুমি যে কোনো টাইমে এইচএসসি এবং হচ্ছে গিয়ে অ্যাডমিশন দুইটা একসাথে কভার করতে থাকবা। ওকে, তো এইভাবে করে মানুষজন জায়গায় চান্স পাচ্ছে। আমরা যারা চান্স পেয়ে আসছি এমনি চান্স পেয়ে আসছি, শুরু থেকেই পড়া লাগে। মেডিকেল স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করে দেখা, ওরা ক্লাস 9 থেকে জানতো যারা হচ্ছে মেডিকেল, যারা নাকি মানে
থেকেই পড়ে মানুষজন। আমি ছোটবেলা থেকে জানতাম আমি ইঞ্জিনিয়ার হবো, মানে আমার টার্গেটই ছিল ওইটা। আমি স্কুলে থাকতে ইন্টারের ওই গুগল স্যারের বই পড়তাম স্কুল লেভেলে, ক্লাস 10 যখন পড়ি। আসলে কারণ আমি জানতাম ইঞ্জিনিয়ার হইতে হবে আমাকে, আগে আগে পারলে। আমি যখন দেখলাম যে আমার স্কুলের পড়া শেষ, এগুলো ধরে বসেছি। ওকে, শো অফ করার জন্য বলছি না ইভেন, এটা ওটা কোনো মানে ই নেই, জাস্ট বলার জন্য যে যারা নাকি বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে, যারা নাকি আসলে পারে জিনিসগুলো পড়ে, ওরা তোমাকে বলবে না ভাই, কেউ বলে না, বিশ্বাস করে এগুলো কেউ বলে না, লুকায় রাখে, লুকায় রাখে। ওকে, কারণ হচ্ছে কি আরেকজন জেনে ফেলবে তো ও পড়ে ফেলবে। বাট আমার মূল উদ্দেশ্য তোমাকে পড়ানো, ওই জন্যই বলছি যে অনেকেই আছে, আমি নিজেও ছিলাম, স্কুলে থাকতেও ইন্টারের বই পড়তাম একটু একটু করে, মজা মজা লাগতো ভিতরে, মনে করতাম যে হ্যাঁ এটা পড়লে চান্স পেয়ে যাবো, এটা পড়লে আমার জায়গার মতো পৌঁছাতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো, এটাই। ওকে, তো ওই জন্যই বলছি যে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও আস্তে আস্তে, জিনিসগুলো ক্লিয়ার হও, অ্যান্ড হচ্ছে কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়ো, ধৈর্য ধরতে হবে ভাই। মনে করলো যে তুমি 2 ঘন্টা পড়লা তারপরে ক্লান্ত হয়ে গেলা, এটা তারপরে হচ্ছে আর পড়বো না, আর ভালো এই ভালো লাগে না দেখে তো মানুষজন যায় না জায়গা মতো। যাদের ভালোটা লাগে, ভালো কারোই লাগে না, ইভেন আমারও তো ভালো লাগে না, আমিও তো এখন খেয়ে দিয়ে ঘুমায় থাকতে পারতাম, ভালো কোনো তো দরকার নেই। বাট যাদের ভালো লাগে, যারা নাকি ভালো লাগাইতে পারে, কাজটা করতে পারে, ওরাই শেষ পর্যন্ত সাকসেসফুল হয়। এটাই 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 মেইন কথা। যারা নাকি ভালো ভালো জায়গায় পড়ে, ভালো ভালো মেডিকেলে পড়ে, ভালো ভালো ইঞ্জিনিয়ারিং এর জায়গায় পড়ে, ওরা কিন্তু ভাই অতি আহামরি ব্রিলিয়ান্ট এরকম কিচ্ছু না, জাস্ট পড়ে খাটে। ওকে, খাটতে থাকলেই হয়ে যায়। আমি কোন ব্রিলিয়ান্ট, আমি কোন খুব ব্রিলিয়ান্ট কেউ না, খাটলেই কাজ হয়ে যায়, আর কিছু না। ওকে, এখানে ব্রিলিয়ান্ট হয়ে কেউ জন্মায় না। তুমি যদি এক্সট্রা কোনো প্রবলেম না থাকে, থাকতে পারে কারো সমস্যা আলাদা, ওইটা আলাদা কেস, যে মেন্টালি বা মেন্টালি কোনো প্রবলেম আছে, বাট তুমি সুস্থ স্বাভাবিক মানুষ, তুমি রাস্তা দিয়ে সুন্দর মতো হেঁটে যেতে পারছো, সুন্দর মতো কথা বলতে পারছো, তার মানে হ্যাঁ তোমার যোগ্যতা আছে যে কোনো কিছুই করার। তুমি যদি ওই পরিমাণ খাটনি দিতে পারো, শেষ। এরকম কিছু না যে আমি ব্রিলিয়ান্ট আর আমি কম ব্রিলিয়ান্ট, কিচ্ছু না। তুমি কম পড়েছো বেশি পড়েছো, দ্যাটস ইট। কম কেটেছো বেশি কেটেছো। কেউ কেউ আছে ভোরবেলা উঠে শুরু করে দিল পড়া, কেউ কেউ আছে হচ্ছে দুপুর 3টা বাজে গেছে ঘুম থেকে উঠে নেই। ওকে, ডিফারেন্সটা এখানে ক্রিয়েট হয়। ওকে, এই যা তোমার হচ্ছে ওই জায়গাটা খেয়াল রাখতে হবে যে তুমি তোমার দিক থেকে কতটুকু সৎ, তুমি কতটুকু সৎ তোমার চিন্তার প্রতি, তোমার স্বপ্নের প্রতি, ওইটা ইম্পর্টেন্ট। ওকে, এই আচ্ছা, আর কোনো জ্ঞান ট্যান দিব না, আমি এখন পড়া শুরু করে ফেলবো। বেস্ট অফ লাক। দেখো, ম্যাথ ছিল এটা, এইখানে একটা সমীকরণ দেওয়া, এই সমীকরণের একটা মূল হচ্ছে cos আলফা, বলে দিল দেখায় দাও, আরেকটা মূল হচ্ছে cos 3 আলফা। তাহলে কি বলবো? বলবো যে দেখো আমার সমীকরণ যদি থাকে এরকম, আমি কি বলি যে যদি আমার x এর মান আলফা বিটা আসে, তাহলে আমি আলফা আর বিটা যোগ দিয়ে দিই, ধরে বলি মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ, তারপরে আলফা বিটা গুণ দেই, বলি যে ধ্রুবক বাই x স্কয়ারের সহগ। তাই তো, এটাই তো আমার প্রসেস, আর তো কিছু নাই। মেইন প্রসেস তো আমার এটাই। এখন ওরা আমাকে বলে দিয়েছে একটা মূল cos আলফা, তাহলে আলফা ধরার কোনো দরকারই নেই। এখানে একটি মূল cos আলফা, মূল cos আলফা ধরি, অপর মূলটি একটা cos আলফা, আরেকটা যেহেতু আমাকে প্রমাণ করতে বলেছে 3 আলফা, cos 3 আলফা, বাট আমি তো জানি না এখনো, সেই ক্ষেত্রে আমি যে কোনো কিছু ধরে নিতে পারি, ধরে পরে এটা প্রমাণ করব। তো ধরে নিলাম অপর মূলটা হচ্ছে কি বিটা, বিটা ধরো তুমি আর এ বি সি যা কিছু ধরতে পারো, খালি এইসব সংখ্যাগুলো ধরে না ধরলেই হলো আর কি। আচ্ছা, আনলাম। এখন কি করতে হবে? ওই যোগফল আর গুণফল তুমি জানো, ওই যোগফল আর গুণফল, কিন্তু এখানে আবার আছে, আগে যোগ করি করে দেখাই। সুতরাং মূলদ্বয়ের যোগফল, সুতরাং মূলদ্বয়ের যোগফল কি কি আছে, যোগ cos আলফা আর বিটা সব মিলায়ে এই দুটোর যোগফল কত আসবে? মাইনাস x এর সহগ বা x স্কয়ারের সহগ। তাহলে মাইনাস x এর সহগ কত? 2, x স্কয়ার সহগ কত? 4। আলটিমেট জিনিসটা কি হয়? cos আলফার ভ্যালু যোগ বিটা ইকুয়াল টু মাইনাস হাফ। ওকে, এটা আসলো। এখন আমরা ডাইরেক্টলি গুণফলে যাব না, কেন? কারণ অলরেডি যে একটা মূল আমি জানি, একদম লেজিট মূল, একটা ভ্যালিড মূল আমি জানি, আমি চাইলেই এই মূলটাকে এই x গুলোর জায়গায় বসাইতে পারি। কারণ কি, মূল মানেই তো x এর মান, অর্থাৎ x এর যে মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে x এর cos আলফার জন্য সিদ্ধ হবে, তার মানে আমি x গুলোর জায়গায় এই cos আলফা বসাই দিতেই পারি চাইলে। তাহলে আমি কি করব? এই মূলটিকে সমীকরণে বসিয়ে সিদ্ধ করে পাই। তাহলে কি আসবে? 4 cos স্কয়ার আলফা যোগ 2 cos আলফা বিয়োগ 1 = 0। ওকে, এবং এখান থেকে বাকি কাজ তুমি করবা, এখান থেকে বাকি কাজ করবা। আমরা এখান থেকে কাজগুলো করতে যাচ্ছিলাম। ওকে, আমরা এখান থেকে করতে যাচ্ছিলাম গতদিন
কি ছিল, আমি জানি আমাকে 3 আলফা লাগবে, cos 3 আলফা লাগবে। ফর্মুলা কি ছিল তাড়াতাড়ি বলো, 4 cos কিউব আলফা ইকুয়াল হোয়াট, তাড়াতাড়ি তাড়াতাড়ি জানো কত ছিল, বলো 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 তাড়াতাড়ি। গতদিন দেখিয়েছিলাম ফর্মুলা, এটা আমি বলবো না। 4 cos কিউব আলফা সূত্র কি ছিল, তাড়াতাড়ি বলো, প্লাস হবে, প্লাস চিহ্নতে প্লাস হবে, বলে দিব। cos 3 আলফা প্লাস 3 cos আলফা, তাই তো ছিল। একজনও লেখেনি, লিখো লিখো তাড়াতাড়ি লিখো। এই তো পারেছে আব্দুল কাদের হেলিকপ্টার। ওকে, ফর্মুলা ছিল এটা, তার মানে এখানে একটা cos কিউব লাগবে। কেন, দেখো আমার হচ্ছে কি এই জায়গা থেকে আমি cos 3 আলফার মান বের করব, ওই মানকে ইউজ করে আমি দেখাই দেব বিটা সমান আসবে, তাহলে তো cos 3 আলফা ইকুয়াল টু বিটা, অর্থাৎ জিনিস মিলে যাবে। আগেও বলেছি এই কথা, যাই হোক। তো কথা হচ্ছে কি আমি এইখান থেকে আমি cos 3 আলফা আনতে চাই, cos 3 আলফা আনার জন্য একটা cos কিউব আলফা লাগে, কিন্তু এখানে আছে cos স্কয়ার আলফা, আমার লাগবে cos কিউব আলফা। তাহলে কি করব, cos আলফা দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে cos আলফা দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে কি হবে 4 cos কিউব আলফা প্লাস 2 cos স্কয়ার আলফা মাইনাস cos আলফা ইকুয়াল 0। এখন 4 cos কিউবের জায়গায় লেখা যায় এই জিনিসটা, তাহলে এখানে চলে আসবে তোমার সিম্পলি cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস 2 cos স্কয়ার আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু 0। এখন দেখো ঠান্ডা মাথায় আমার কি করা লাগবে, আমাকে দেখাই দিতে হবে যে অপর মূলটা cos 3 আলফা, অপর মূল কে ছিল বিটা, তাহলে দেখা যাবে বিটা হচ্ছে cos 3 আলফার সমান, অর্থাৎ cos 3 আলফার মান নির্ণয় করে আমি দেখাই দেব এটা বিটার সমান আসবে। তাহলে cos 3 আলফাকে একটা সাইডে রাখি, বাকিগুলোকে অন্য সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি হবে এখানে 2 cos আলফা ওদিকে চলে গেলে তোমার হয় এখানে মাইনাস 2 cos স্কয়ার আলফা মাইনাস 2 cos আলফা। ওকে, এখন ব্যাপার হচ্ছে যেটা যে আমার 2 cos আলফা, দেখো এইটা এই জায়গায় আমি আসলাম, আমাকে এইটুকু ভ্যালু কি দেখাইতে হবে, এইটুকু ভ্যালু দেখাইতে হবে আমাকে হচ্ছে বিটার সমান। বিটার মান কত এখান থেকে পাওয়া যায়, বিটার মান আসে হচ্ছে কি মাইনাস হাফ মাইনাস cos আলফা। বিটার মানের মধ্যে cos আলফা থাকে, আমারও এখানে cos আলফা আছে চলবে, কিন্তু বিটার মানের মধ্যে কি cos স্কয়ার আলফা থাকে, থাকে না তো। আরেকবার বলছি দেখো, বিটার মানে cos আলফা, আমার এখানে এই পুরোটা ভ্যালু দেখাইতে হবে বিটার সমান। আমি দেখতেই পাচ্ছি যে বিটার ভ্যালুর জন্য cos আলফা একটা দরকার হয়, বাট cos স্কয়ার আলফাটা দরকার হয় না, তাহলে এই যে cos স্কয়ার আলফাটাকে সরাই ফেলতে হবে। আমি আরেকবার বলছি, এইটুকুর ভ্যালু দেখাইতে হবে বিটার সমান, বিটার সমান, কিন্তু বিটার মধ্যে তো cos স্কয়ার আলফা নাই, তাহলে এটা রাখতে চলবে, চলবে না, তাহলে এটা সরাই ফেলবো। কেমনে সরাবো, দেখো এই জায়গাতে এসে আমরা প্রবলেমে পড়েছিলাম, কি প্রবলেম ছিল সেটা হচ্ছে কোন সূত্র দিয়েই আমি এই জিনিসটাকে এইরকম বানাতে পারছিলাম না। ব্যাপার হচ্ছে এইখানে সবার জন্য সিমিলার চিন্তা করলে হবে না, কারণ কি এইটা হচ্ছে কি শুধুমাত্র এই কেসে এই সমীকরণের জন্য, এই সমীকরণের জন্যই আমার বিটা আসবে, সব ক্ষেত্রে তো বিটা আসবে না, তাহলে সব ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানে সব ক্ষেত্রেই ফর্মুলা কিসের জন্য, সব ক্ষেত্রের জন্য। বাট এইখানে cos বিটা কখন, মানে বিটা কখন আসবে এটার ভ্যালু শুধুমাত্র এই সমীকরণের জন্য, তাহলে এই সমীকরণ থেকে এটা ভ্যালু আনতে হবে। এই সমীকরণ বলতে এটাকে বোঝাচ্ছি যে x গুলোর জায়গায় cos আলফা দেওয়া আর কি। তাহলে এখান থেকে তুমি তাকাইলে দেখবা যে এইখান থেকে পাওয়া যায় 4 cos স্কয়ার প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ তোমার 2 cos স্কয়ার লাগবে। তুমি বলো এখান থেকে 4 cos আলফা, এখানে একটু দেখো, এই জায়গাটা একটু দেখো, এটা একটু দেখাই দিই তোমাকে। এখান থেকে তুমি কি এটা সাইড নোটে তুমি লিখতে পারো, না লিখলেও চলবে। 4 cos স্কয়ার আলফা ভ্যালু কত আসে, কত আসে 1 মাইনাস 2 cos, আমার এখানে আছে 2 cos স্কয়ার, তাহলে কত আসবে 2 cos স্কয়ার কত আসবে, হাফ করে দিতে হবে, তাহলে হাফ মাইনাস cos আলফা। দেখো বুঝো কিনা, আমার সিম্পলি যদি বলি আমি 4 cos, এই জিনিসটা এই সমীকরণ থেকে আসছে, কেন আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে কাজ হচ্ছে না, কারণ ফর্মুলা তো সবার জন্য, যে কোনো অঙ্কের জন্য তুমি ইউজ করতে পারবা, কিন্তু cos 3 আলফাতে বিটার সমান হবে, এটা তো সব অঙ্কের জন্য হবে না, এটা শুধুমাত্র এই সমীকরণের অঙ্কের জন্য হবে, তাইলে এই সমীকরণ থেকে যেটা পাচ্ছি ওটা আমি অ্যাপ্লাই করব, কথা বুঝছো তো। তাইলে এখন কথা হচ্ছে যে আমার এই cos আলফা রাখতে হবে, কারণ বিটার মধ্যে cos আলফা আছে, কিন্তু বিটার মধ্যে তো কোনো cos স্কয়ার আলফা ছিল না, তাহলে এই cos স্কয়ার আলফাকে সরাই ফেলতে হবে। এখন আমি কেমনে সরাবো cos স্কয়ার আলফাকে, ব্যাপার হচ্ছে আমি দেখবো এই সমীকরণের যে লাইনটা আমি পেলাম এখানে cos স্কয়ার আলফা কোথায় আছে, এই জায়গাতে আছে, তাহলে আমি এটাকে এক পক্ষে রেখে বাকিগুলোকে এমনি করলাম, করার পর আমার লাগবে হচ্ছে -2 cos স্কয়ার আলফা, তাহলে আগে 4 কে 2 বানাই 2 দিয়ে ভাগ দিলাম, এখন -2 cos স্কয়ার আলফা লাগবে তো মাইনাস দিয়ে ভাগ গুণ দিব, তাহলে -2
cos স্কয়ার আলফা ইকুয়াল টু cos আলফা মাইনাস হাফ। দেখো এই জিনিসটার ভ্যালু আসছে cos আলফা মাইনাস হাফ। সুন্দর মতো বসাই দিব cos আলফা মাইনাস হাফ, আর এই তোমার মাইনাস 2 cos আলফা, একটা বিয়োগ দুইটা মানে মাইনাস, তাহলে ওই মাইনাস হাফ আর এই মাইনাস মিলে মাইনাস cos আলফা। এটাই হচ্ছে বিটা। দেখলাম বিটা চলে আসে। সুতরাং cos 3 আলফা ইকুয়াল টু বিটা, বা বলা যায় যে বিটার মানই তো হচ্ছে cos 3 আলফা। তাইলে আমার অপর মূলটা বিটা, যা নাকি আবার cos 3 আলফা। সুতরাং অপর মূলটা cos 3 আলফা। দেখো ক্লিয়ার আছে কিনা? সুতরাং অপর মূলটি cos 3 আলফা। ক্লিয়ার? ক্লিয়ার? একজন জিজ্ঞেস করেছো ফর্মুলা দিয়ে কেন হচ্ছে না, কারণ ফর্মুলা তো যে কোনো অঙ্কের জন্য, যে কোনো আলফার জন্য, কিন্তু cos 3 আলফা যে বিটার সমান এইটা তো সব অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য না, সব অঙ্কের ক্ষেত্রে না, এটা শুধুমাত্র এই সমীকরণ অঙ্কের ক্ষেত্রে। তাইলে আমি এখানে সবার জন্য যে ফর্মুলা, গণহারে ফর্মুলা অ্যাপ্লাই করব না। আমি দেখব যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে মিলবে, তাহলে এই অঙ্কের এই সমীকরণের থেকে আমি এনিহাউ -2 cos স্কয়ার আলফা ভ্যালু বের করতে পারি কিনা। আমি দেখলাম যে এখানে cos আলফা বসানোর পর তো এই লাইন পাচ্ছি, যেখানে নাকি ইয়েস cos স্কয়ার আছে এন্ড cos আছে। তাহলে আমি চাইবো যে এখানে যেহেতু আমার cos আলফা লাগবে অনলি, তাহলে এই cos স্কয়ার থেকে cos আলফা বের করব আমি এইটা দিয়ে। কেমনে? এই যে করে দেখাই দিলাম। বুঝছো? তুমি চাইলে ব্র্যাকেটের মধ্যে এই জায়গা থেকে লিখতে পারো, এই যে এই কথাগুলো এই জায়গায় লিখতে পারো, এই জায়গাতে লিখতে পারো। ওকে, মানে এটার বদলে যে তুমি হঠাৎ করে এই জিনিসটা লিখলা, এটা ব্র্যাকেট দিয়ে এখানে দেখা দিতে পারো 3 লাইনে, বা না দেখাইলেও চলবে, কেউ কিচ্ছু মনে করবে না। ঠিক আছে? ক্লিয়ার? আমি আরেকবার বুঝাবো। ম্যাথের শুরুতে একদম সমীকরণ দেওয়া, একটা মূল cos আলফা দেখাই দিতে হবে, আরো একটা যে মূল আছে ওইটা হচ্ছে cos 3 আলফা, এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রথম কাজ কি, একটা যদি cos আলফা হয়, আরেকটা যেহেতু দেখাইতে হবে বাট আমি শিওর না, আমি ধরে নেব বিটা। যোগফল বের করলাম, এই লাইন পর্যন্ত রাখবা, একটু ফাঁকা রাখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কি গুণফল অ্যাপ্লাই করব? করতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস আসবে, 3 লাইন বেশি লাগবে, আর কিছু না। গুণফল দিয়ে করতে পারো তুমি। আমি আরো একটা শর্ট প্রসেস দেখাইলাম। কি প্রসেস? সেটা হচ্ছে কি, তুমি গুণফল করেও তো এখান থেকে cos বিটার মানটাই বা cos আলফার মানটাই বসাই দিতে, এখানে একই জিনিস। তুমি এখানে সিম্পলি যেহেতু cos আলফা বলেই দিয়েছে, x এর মান বসাই দাও এই জায়গাগুলোতে, পাবা এটা। এরপরে তুমি এখান থেকে তোমার কি লাগবে, তুমি, আমি চাইছি এখান থেকে যে cos 3 আলফা নিয়ে এসে দেখাই দিও বিটার সমান, এই জিনিস বের করতে চাই আমি দেখাই দিতে চাই হচ্ছে কি এই জিনিসটা, যে cos 3 আলফা হচ্ছে বিটার সমান দেখাইতে চাই আমি। তাহলে আমি কি করব, যেমনিই হোক এই লাইনটা থেকে cos 3 আলফা আনতে হবে আমার। তাইলে এখানে আছে cos স্কয়ার আলফা cos আলফা। তাইলে cos আলফা থেকে 3 আলফা কেমনে বানাই, 3 গুণ কোণ কেমনে করে, এইখানে হচ্ছে কি আলফা, এইখানে হচ্ছে কি 3 আলফা, অ্যাঙ্গেল 3 গুণ কেমনে অ্যাঙ্গেল বানাইতে হয়, এই দেখো আলফা থেকে 3 আলফা যাওয়ার টেকনিক এটা, অ্যাঙ্গেলকে 3 গুণ বানানোর টেকনিক হচ্ছে এটা। তাইলে আমার এখানে অ্যাঙ্গেলকে 3 গুণ বানাইতে হলে cos কিউব লাগে, 4 cos কিউব লাগে, কিন্তু এখানে আছে 4 cos স্কয়ার। তাহলে আরো একটা cos দিয়ে গুণ দাও, কেন? আমার যে 3 আলফা না লাগবে, 3 আলফার জন্য 4 cos কিউব লাগে, বাট আমার তো cos স্কয়ার আছে, তাহলে আরো একটা cos দিয়ে গুণ দিলাম, এই লাইন আসলো। এখন 4 cos কিউবের ফর্মুলা তো আমি জানি, আমি সুন্দর মতো এইটার জায়গায় এই জিনিস বসাই দিলাম। ওকে, এখন কাজ হচ্ছে কি, আমার কি করা লাগবে, আমি চাইছিলামটা কি, আমাকে দেখানো লাগবে cos 3 আলফা হচ্ছে বিটার সমান, তাহলে cos 3 আলফার ভ্যালু বের করা লাগবে। তাহলে আমি শুধুমাত্র cos 3 আলফাকে এক সাইডে রেখে বাকি জিনিসগুলো ওই সাইডে পাঠিয়ে দিলাম। ওকে, এন্ড এই যে সবকিছু এখানে আসলো, আরেক সাইডে আসলো, এইবার এগুলোকে ইউজ করে আমাকে দেখাই দিতে হবে এটুকু বিটার সমান দেখাইতে হবে। এই যে লাল কালি যেগুলো দেওয়া, পরীক্ষা খাতা লাল কালি জিনিসগুলো দিবা না তুমি আর কি, এগুলো তোমাকে বোঝানোর জন্য দিয়েছে যে দেখাই দিতে হবে এইটুকু বিটার সমান। তাইলে আমাকে এটা বিটার সমান দেখাইতে হবে, কিন্তু বিটা আমার কে, আমি এখান থেকে পাই যে বিটা মানে হচ্ছে -1/2 cos আলফা। তাইলে বিটার মান হচ্ছে -1/2 cos আলফা। তাইলে এখন কথা হচ্ছে কি, এই জায়গাটাকে ক্যালকুলেট করে আমার -1/2 cos আলফা আনতে হবে। তাইলে দেখো এইটা থেকে, এই যে এই লাইনটা থেকে আমার আনতে হবে হচ্ছে কি -1/2 cos আলফা, -1/2 cos আলফা। ওকে, দেখো আমার cos আলফা আছে, তাহলে cos আলফা নিয়ে কোনো কাহিনী নাই। কাহিনী কি নিয়ে? 2 cos স্কয়ার আলফা নিয়ে। কারণ কি,
আমার 2 cos square alpha থাকবে, বাট এখানে ওটা থাকবে না। মানে একবার বলি তোমাকে, cos alpha সেম জিনিস, কিন্তু এখানে cos square alpha থাকতে পারলেও এখানে থাকতে পারবে না। কেন? বিটা বানাইতে হবে, তো বিটার মধ্যে কোনো cos square alpha নাই, তাহলে এই 2 cos square alpha কে আমাকে সরায় ফেলতে হবে। কেমন সরাবো? ফর্মুলা অ্যাপ্লাই করে আমি কোনোভাবেই পাচ্ছি না শুধুমাত্র মানে স্কয়ারটাকে সিঙ্গেল কাউন্ট করতে। কারণ ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে তোমার এরকম যে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। তার মানে বলা যায় যে তুমি যদি স্কয়ারকে সিঙ্গেল পাওয়ার করতে চাও, ডাবল পাওয়ারকে সিঙ্গেল পাওয়ার করতে চাও, তোমার থিটার ভ্যালুও ডাবল হয়ে যায়। হয় এখানে 2 আনলে এখানে 2, মানে 2 একটা থাকবেই। কিন্তু আমি যদি এখান থেকে তাহলে 2 সরাই ফেলতে চাই, 2 তো ভিতরে চলে যাবে। বুঝিও, এইখানে হচ্ছে যে পাওয়ারে আছে 2, এখানে 2 সহগে, মানে 2 একটা থাকবে। কিন্তু আমি যদি তাহলে এই পাওয়ারের 2 কে ভিতরে ঢুকাইতে চাই, সহগে নিয়ে আসতে চাই, মানে এটা তো ডাবল হয়ে যাবে, তাই তো 2 আলফা হবে। বাট আমার তো 2 আলফা লাগবে না, তার মানে এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারছি না। আমি আরেকবার বলি, বিশ্বাস করছি যে ফর্মুলা তুমি বুঝো নাই। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে cos স্কয়ার থিটা হয়ে যায় cos 2 থিটা, মানে কোন ডাবল চলে আসে। দেখো এই ফর্মুলাতে করলে পাওয়ার কমে, কিন্তু কোন ডাবল হয়। দেখো তাইলে যদি আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, আমার পাওয়ার কমবে ঠিক আছে, বাট কোন ডাবল হয়ে যাবে। কিন্তু আমার তো কোন ডাবল কোন cos 2 আলফা তো লাগবে না। ওই জন্য আমি এখানে আলাদা কোনো আমার প্রসেস অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখন কি প্রসেস অ্যাপ্লাই করব? আমার হচ্ছে গিয়ে cos স্কয়ার থেকে শুধু cos আসতে হবে এবং cos আলফা লাগবে। আমার cos স্কয়ার আলফা থেকে cos আলফা বানাইতে হবে, এবং এটা এই ম্যাথের জন্য। তাইলে করব কি? তাইলে হচ্ছে কি এই লাইনটাকে অ্যাপ্লাই করব। এই লাইনের মধ্যে আমি দেখতেই পাচ্ছি যে cos স্কয়ার আলফা আর cos আলফার মধ্যে সম্পর্ক কি। এই সম্পর্ক নিয়ে আসছে এখানে আলটিমেট ঘুরায় ফিরে, যে 2 cos স্কয়ার আলফা মানে হচ্ছে কি -2 cos আলফা মানে হচ্ছে কি cos আলফা মাইনাস হাফ। ওকে, তাহলে আমি এই -2 cos স্কয়ার আলফার জায়গায় এই cos আলফা মাইনাস হাফটাকে বসায় দিতে পারবো, এন্ড মান পেয়ে গেলাম আমি মাইনাস হাফ। এত ডাকি না বিটা, তাহলে বিটাই হচ্ছে cos 3 আলফার সমান, সুতরাং অপর ফুল cos 3 আলফা। বুঝছো কিনা জানো আগে? একজন জিজ্ঞেস করছে ব্যাপারটা কেমন না, যে সমীকরণ সলভ করছে ওটার মাঝখানে আবার ওটাকে ইউজ করছি। এটাই তো মজা, এটাই তো টেকনিক। এই জায়গাটা তো দেখা যায় না, তুমি এমনি দেখলে বুঝবাই না, দেখা যাবে না। দূরের থেকে এই যে এই অবস্থান থেকে তোমাদের দিক থেকে দেখতে হবে যে আচ্ছা এইখান থেকে, বুঝছো? এটাই তো টেকনিক। ওকে, আর তুমি কিন্তু ছোটবেলায় এগুলো করেছো, তো স্কুলে ছিল তো এই টাইপের ম্যাথ, সমীকরণের জিনিসকে ইউজ করতে হয়, এরকম ছিল কিন্তু। এবং এটাই তো মজার জিনিস যে তুমি এখানে অলরেডি তুমি দেখো সমীকরণ মানে কি, এটা সত্য একটা জিনিস। তুমি অলরেডি cos স্কয়ার আর cos স্কয়ার আলফা আর cos আলফার মধ্যে একটা সম্পর্ক জানো, ওটাকে অ্যাপ্লাই করে দাও, শেষ। আরেকবার বলি এই কথাটা, এখানে প্রবলেমটা হচ্ছে -2 cos স্কয়ার আলফাকে আমি যদি নরমাল ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ হয় না। এইটাকে যদি আমি নরমাল ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ হয় না। কেন কাজ হয় না? কারণ cos স্কয়ার আলফা থেকে দেখো ফর্মুলা কি, 2 cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস cos 2 আলফা। তাহলে দেখো cos স্কয়ার আলফা থেকে আমি যখন নাকি পাওয়ার কমায় দিতে চাই, তখন আলফা হয়ে যায় 2 আলফা। তাহলে এইটাই তো ঝামেলা, আমার তো 2 আলফার কোনো দরকারই নাই। সেই ক্ষেত্রে আমি এটা একটা নরমাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না cos স্কয়ার আলফা থেকে cos আলফা যাওয়ার ক্ষেত্রে। ওই জন্য আমি কি করব, এক্সিস্টিং যে ইকুয়েশনটা আছে ওটাকে ইউজ করব, এক্সিস্টিং ইকুয়েশনটাকে ইউজ করে বসাই দিব। বুঝছো? ক্লিয়ার আছো? আমি যদি এটার ভ্যালু দিতেই পারতাম তাহলে তো হয়েছিলই, তার তো সমস্যা ছিল না। কিন্তু এটা পারছি না বলেই তো আমি এটা ইউজ করলাম। তুমি এরকম বিপদে পড়লে তুমি আগের লাইনে অবশ্যই ইউজ করতে পারবা। দেখো এখন তুমি হঠাৎ করে পরীক্ষা হলে কেমনে বুঝবো যে কোন লাইন ইউজ করবা? তুমি আগে এটা ক্লিয়ার থাকবা, অঙ্ক কি করছি কেন করছি, এই জিনিস এই লাইনটা ক্লিয়ার থাকতে পারলেই কাজ হবে, যে অঙ্ক কি করছি এবং কেন করছি। দেখো আমার এখানে -2 cos স্কয়ার আলফা আছে, বানাইতে হবে বিটা। বিটার মধ্যে কোনো স্কয়ার নাই, বিটার মধ্যে কোনো স্কয়ার নেই, শুধুমাত্র cos আলফা পাওয়া যাবে বিটার মধ্যে। সেই ক্ষেত্রে আমার এই যে স্কয়ারের পার্টটা cos স্কয়ার আলফা, এইটাকে cos আলফা বানাইতে হবে। কেন? এই যে বিটা বানাইতে হবে, যে এটাকে যে বিটার সমান আনতে হবে। বিটার মধ্যে কোনো cos স্কয়ার নাই, শুধুমাত্র cos আলফা লাগবে। তাইলে তাহলে এই cos স্কয়ার আলফাকে cos আলফা বানাইতে হবে। এবং তুমি দেখবা কোন লাইনে cos স্কয়ার আলফা আর cos আলফা আছে, শুধুমাত্র ওই দুইটাই, আর কোনো ত্রিকোণমিতিক কিছু নাই। দেখো এই লাইনে কি শুধুমাত্র cos স্কয়ার আলফা cos আলফা আছে? না, cos 3 আলফা আছে। তাহলে এটা এই লাইন নিব না, যাও এই লাইনে। এইখানে শুধুমাত্র cos স্কয়ার আলফা cos আলফা আছে? না, cos কিউব আলফা আছে। এই লাইনে বা এই লাইনে দেখো এইখানে শুধুমাত্র cos স্কয়ার আলফা cos আলফা আছে। ইয়েস, আর কোনো ত্রিকোণমিতিক কিছু নাই। এই 1/4 তো থাকবেই,
এগুলো তো চলক সহগ তো থাকবেই, মানে ধ্রুবক আর সহগ তো থাকবেই, বাট আর কোনো ত্রিকোণমিতিক জিনিসপাতি নাই এই কজ আলফা আর কজ স্কয়ার আলফার মধ্যে। এই জন্য আমি এই লাইন থেকে চুজ করলাম। এই লাইন থেকে কেন চুজ করবো না, কারণ এইখানে cos 3 আলফা আছে, এইখানে cos কিউব আলফা আছে, এগুলো তো আমার এই দুটোর মধ্যে ট্রানজিশনের মধ্যে নাই। তাহলে আমি দেখবো যে আমার ট্রানজিশনটা কোন জায়গায়, cos স্কয়ার থেকে শুধুমাত্র cos আনা লাগবে, cos স্কয়ার আলফা থেকে শুধুমাত্র cos আলফা আনা লাগবে। এইটা হচ্ছে আমার ট্রানজিশন। এই জিনিস যেই কোশ্চেনে থাকবে, যেই লাইনে থাকবে ওই লাইনে অ্যাপ্লাই করব। cos স্কয়ার আলফা আর cos আলফা যেই লাইনে থাকবে ওই লাইনটা অ্যাপ্লাই করব। শুধুমাত্র এই দুটোই থাকা লাগবে, আর কেউ থাকতে পারবে না, আর কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকতে পারবে না। চলক সব থাকতে পারে, বাট এই দুটো ছাড়া আর কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকতে পারবে না। তাইলে এই cos স্কয়ার আলফা আর cos আলফা আছে শুধুমাত্র এই লাইনটাতে, বাকিগুলোতে একটাই cos কিউব আছে, একটাই cos 3 আলফা আছে, এগুলো আছে বলে কাজ নিলাম না, কাজ হবে না। এই লাইনটা দেখো শুধুমাত্র cos স্কয়ার আর cos আলফা, মানে এই দুটো ছাড়া আর কেউ নাই, আর কোনো ত্রিকোণমিতিক ফাংশন নাই, তাই এই লাইনটা অ্যাপ্লাই করলাম। কথা কি এবার ক্লিয়ার? আরো কি ডিটেইলে বলবো? দেখো ক্লিয়ার আছো কিনা? আরেকজন আসছে, এত ক্লিয়ার কেন? বুঝছো কথা, বুঝছো? এখন আমরা চলে যাবো আজকে নতুন ম্যাথে। এবং ভাই সুন্দর কথা বলে দেই, এই যে ম্যাথটা করাইলাম আসতে পারে, মানে হচ্ছে গিয়ে 80% বেশি চান্স আছে এই ম্যাথটা আসার। ওকে, তোমার এইচএসসি তে সামনের বার 80% বেশি চান্স আছে। নেক্সট যে কোনো বার আসতে পারে এই ম্যাথটা, বলে দিলাম, আগের থেকে বলে দিলাম। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, মানে দেখো আমি মুক্ত যেগুলো ইম্পর্টেন্ট বলি ওগুলো আসলে ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে দেখে অবাক হবা না, আগেই বলে দিলাম। ওকে, আচ্ছা আজকে পড়া শুরু করে দিই। আজকে যা ক্লাস নিব এটা হচ্ছে কি তোমার বলা যায় একটা একটা ম্যাথ ইম্পর্টেন্ট, একটা একটা ম্যাথই আসতে পারে আজকে যেগুলো করাচ্ছি, মানে চ্যাপ্টারের শেষ ক্লাস তো, তোমরা অলরেডি সব নলেজ চলে আসছে মাথার মধ্যে, খালি এখন অ্যাপ্লাই করবে। টাইপ 5 সেটা হচ্ছে দুটি সমীকরণের একটি সাধারণ মূল। বইটা প্রতিবার এখান থেকে একটা একটা আসে। এই টাইপটা আমরা হচ্ছে ভর্তি পরীক্ষার ক্লাসে খুব আরাম করে আদর করে পড়াই, মানে হচ্ছে কি ইম্পর্টেন্স দিয়ে আর কি, বুঝছো? এটা হচ্ছে বইয়ের 13 এবং 14 নম্বরের ম্যাথগুলা। এটা হচ্ছে কি এইচএসসি প্লাস ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। এটা কিছু কিছু টেকনিক আছে এক্সট্রা, ওই টেকনিকও শিখিয়ে দিব তোমাকে। একজন বলেছো যে ম্যাথ প্রায়ই কমন পড়ে, বাট কেমনে জানি গুলায় যায় এক্সামের সময়, ওই জন্যই তো যাতে না গুলায় টাইপ করে করে সেট করে দিচ্ছি যে এই জিনিস দেখলে এই জিনিস করতে হবে। পরীক্ষার আগ দিয়ে, পরীক্ষার আগের দিন হাত দিয়ে ম্যাথ করার সময় থাকে না, তখন হচ্ছে গিয়ে ম্যাথগুলো ওই যে স্টেপগুলো ভালো করে ক্লিয়ার করে যাবা। অ্যান্ড আমার এই যে তোমার লেকচারে যখন স্টেপগুলো একবার ক্লিয়ার হয়ে যাবে, আমার বোর্ডে হোয়াইট বোর্ডে লেখা ম্যাথগুলো একবার হাত দিয়ে প্র্যাকটিস করবা। কোয়েশ্চেন লেখার কোনো দরকার নাই, জাস্ট মেইন দেখো ম্যাথ বাসায় কেমনে প্র্যাকটিস করবা বলে দিই তোমাকে। ম্যাথ আমরা জানি ধরি একটি মূল, এত সময় কার আছে, বাংলা কথা লিখবা না বাসায় প্র্যাকটিস করার সময়, ধুমধাম খালি ম্যাথগুলো করে শেষ, ছেড়ে দিবা, অক্ষরগুলো খালি লিখবা, ম্যাথ ম্যাথ মানে হচ্ছে কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো লিখে লিখে একবারে শেষ। কথা বুঝছো? বাসায় যখন প্র্যাকটিস করবা সময় পাবা না তুমি, সময় তো নাই, তোমরা তো আমার চেয়ে বেশি ব্যস্ত, তোমাদের তো কারো সময় নেই। অঙ্ক করার সময় আছে, ঘুমাইতে পারো, মোবাইল টিপতে পারো, বাট অঙ্ক করার তো সময় নেই। ওই জন্য বলছি যে তোমাদের তো পড়াশোনা করার সময় নেই, তোমরা যেটা করবা বাংলা জিনিস লিখবা না, জাস্ট মেইন মানে প্র্যাকটিস যখন তুমি করবা তাড়াহুড়ার মধ্যে, বললামই তো তোমরা অনেক ব্যস্ত, তো ওইসব ক্ষেত্রে জাস্ট যেগুলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো আছে আর কি, ওগুলো তাদেরকে বসাই দিবা খাতার মধ্যে, তোমার পরীক্ষার খাতায় না, বাসার খাতায় করার করে জাস্ট মাথার মধ্যে সেট করা থাকে যাতে এই ম্যাথ আসলে এমনি এমনি করতে হয়। কথা বুঝছো? আমি এগুলো করতাম, এমনি করতাম। দেখো কি বললাম, বাংলা কথা লিখবা না বাসার মধ্যে, যখন প্র্যাকটিস করবা সময় পাবা না, নষ্ট হবে সময়। তুমি ধুমধাম খালি হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো দিবা, এন্ড যত বড় হাত দিয়ে লিখবা, হাত দিয়ে লিখবা। ম্যাথ দেখে কোনো লাভ হবে না, ম্যাথ দেখা না না দেখা একই কথা।
ম্যাথ দেখা মানে এমনি আর কি, এগুলো কিছু না, কিছু যায় আসে না। দেখো একটা কোশ্চেন নেই, তারপরে তুমি বুঝতে পারবা। 13 নাম্বার কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে কি x স্কয়ার প্লাস kx মাইনাস 6k ইকুয়াল টু 0 এবং x স্কয়ার মাইনাস 2x মাইনাস k ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে k এর মান নির্ণয় করো। ওকে, আচ্ছা যার যেগুলো প্রবলেম মানে হচ্ছে তোমাদের কি বলা যায় যে বলে দিতে হবে কিছু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম না, মানে লাইফস্টাইলের প্রবলেম, ওগুলো হচ্ছে ক্লাসের শেষ দিকে আমাকে জানাবো আর কি। ক্লাসের মধ্যে আমি একটু ম্যাথ করতে যাচ্ছি, তাহলে ম্যাথে ডিস্টার্ব হয়। দেখো কথা হচ্ছে তোমাকে দুইটা সমীকরণ দিয়ে দিয়েছে, দুইটা সমীকরণের একটা সাধারণ মূল তোমাকে বলে দেওয়া আছে। মানে এই সমীকরণের মনে করো একদম সাপোজ তোমাকে দুই সমীকরণের এক সাধারণ মূল মানে কি, মানে হচ্ছে ব্যাপারটা এরকম। ধরো আমার কাছে একটা সমীকরণ আছে, কি সমীকরণ সেটা? a1x b1y c1 বাই হতে দ্বিঘাত সমীকরণ। এক সেকেন্ড, a1x স্কয়ার b1x প্লাস c1 ইকুয়াল টু 0 a2x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়াল টু 0, এটা সমীকরণ না। এখন কথা হচ্ছে যে মনে করো যদি বলা হয় যে এই দুটোর একটা সাধারণ মূল আছে, এটার মানে হচ্ছে গিয়ে ধরে নাও এইটার একটা মূল আলফা আর একটা মূল বিটা, এইটার একটা মূল আলফা আর একটা মূল হচ্ছে গামা। মানে মানে ভাই এইটার দুইটা মূল আলফা বিটা, এইটার দুইটা মূল আলফা গামা। এখন দেখো এইটার একটা মূল আলফা, এটার একটা মূল আলফা না, মানে এই দুইটারই একটা কমন মূল আছে, যেই মূলটা সেম, দুটো দুটোই সেম, এটা বলা সাধারণ মূল। তাহলে এখানে এখানে আলফা সাধারণ মূল, কথা বুঝছো? তোমাকে যখন নাকি সাধারণ মূলটা দিয়ে দিবে বা বলে দিবে বা নাও বলুক কিচ্ছু যায় আসে না, যদি তোমাকে বলা হয় যে সাধারণ মূল আছে এইটা বললেই তুমি প্রথমত আলফা ধরবা। কি বললাম? তুমি সবার প্রথম হচ্ছে কি আলফা ধরবা, এরপরে তুমি কি বললাম সবার প্রথমে তুমি একটা আলফা ধরে নিবা। তাহলে আমার প্রথম কাজ কি? আলফা ধরবো, সাধারণ মূলকে আলফা ধরবো, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে। দ্বিতীয়ত আলফাটা ধরলাম, এখন তোমাকে একটু আগে কি শিখেছে লাস্ট ম্যাথটার মধ্যে, যে যদি তোমাকে একটা লেজিট মূল বলে দেওয়া থাকে যে এটারই মূল এটা, তার মানে এক্স এর মান এটা, অর্থাৎ এক্স এর মানের জায়গায় এই আলফার সাথে নির্দিষ্ট সিদ্ধ হবে। তাহলে করবা কি? ওই আলফাকে সমীকরণ দুইটার মধ্যে বসাবা। সমীকরণ দুটিতে বসিয়ে সমীকরণ দুটাতে বসায় নতুন সমীকরণ বানাবা। আলফাকে সমীকরণ দুটিতে বসিয়ে নতুন সমীকরণ বানাবো। মানে ধরো এর মধ্যে সমীকরণ বসালাম, তাহলে কি হবে? a1 আলফা স্কয়ার, x এর জায়গায় খালি আলফা বসাবো, b1 আলফা প্লাস c1 ইকুয়াল টু 0, আবার a2 আলফা স্কয়ার b2 আলফা প্লাস c2 ইকুয়াল টু 0। আলটিমেটলি কি করব? বজ্রগুণন পদ্ধতিতে সমীকরণ নির্ণয় করব। বজ্রগুণন পদ্ধতিতে এই যেরকম আলফা স্কয়ার বাই একটা সমীকরণ, আলফা বাই আরেকটা সমীকরণ, 1 বাই আরেকটা সমীকরণ, এন্ড আরেকটা লাস্ট পার্ট আছে আলফা এর হর হোল স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার এর হর, এটা হচ্ছে শর্টকাট, আর হচ্ছে গিয়ে 1 এর হর, এটা হচ্ছে শর্টকাট। ওকে, আলফা দিয়ে দুটোকে সিদ্ধ করবো, রাইট? তো নতুন সমীকরণ পাবো, সিদ্ধ করবো আর কি। আচ্ছা এখন ম্যাথ করে আগে। তাহলে কি বললাম? দুইটা সমীকরণের একটা সাধারণ মূল মানে এইটার যে দুইটা মূল আছে ওই দুইটার মধ্যে একটা আবার এটার মূল, এইটার যে দুইটা মূল আছে ওই দুইটার মধ্যে একটা
আবার এই সমীকরণের মূল, এইটার মূল কি আলফা বিটা না? ওই আলফা বিটার মধ্যে আলফা হচ্ছে কি আবার এই সমীকরণের একটা মূল, যেটা নাকি আলফা। বুঝছো? এখন তোমাকে যেহেতু পরীক্ষার মধ্যে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে যে এই দুই সমীকরণের একটি সাধারণ মূল থাকলে কে এর মান নির্ণয় করো, তাহলে প্রথমে কি করতে হবে? সাধারণ মূলকে আলফা ধরবো। ধরি সাধারণ মূল দেয়, ধরি সমীকরণের সাধারণ মূল আলফা। এরপরে কাজ কি? এরপরে হচ্ছে আলফাকে সমীকরণ দুটোতে বসা নতুন সমীকরণ বানাবা। তাহলে সুতরাং একবার বসা, আর কিছু বলতে হবে না। আলফা স্কয়ার যোগ কে আলফা মাইনাস 6k ইকুয়াল 0, আলফা স্কয়ার বিয়োগ 2 আলফা মাইনাস k ইকুয়াল 0। দেখো আলফাকে সমীকরণ দুইটাতে, যে আলফাকে সমীকরণ দুইটার x এর জায়গায় বসায় বসায় নতুন দুটো সমীকরণ আনলাম না? এটুকু তো কাজ শেষ, নতুন সমীকরণ তো পাইলাম। এখন কাজ হচ্ছে গিয়ে এইবার আমি যেটা করব, বজ্র গুণন পদ্ধতিতে এই লেখা লিখবো। কি লিখবো আমি দেখাচ্ছি, আগে এই জিনিস বুঝতে হবে। এটুকু আগে লিখবা, আলফা স্কয়ার ইকুয়াল আলফা বাই ইকুয়াল 1 বাই। এরপরে আসি, এরপরে একটা টেকনিক আছে, এটা আমি ড্যান্সিং স্টাইলেই করাইতাম, বাট তোমার তুলে নিয়ে হচ্ছে কি ব্যাপক আহামরি কাজকর্ম লাগাই দিবা, নতুন নতুন ভিডিও বানাও, কি জীবন। এখন এটার জন্য আলাদা নতুন টেকনিক দেখো, সেটা হচ্ছে যে যখন নাকি তোমাকে এটা বলবে, তুমি নির্ণায়ক মনে করবা, নির্ণায়ক 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 কেমনে ই করতা একটু দেখো। নির্ণায়কের ক্ষেত্রে কি করতা? মনে করো 1 2 3 4 5 6 7 8 9 মান কেমনে নির্ণয় করতে? নির্ণায়কের ক্ষেত্রে এই 1 নিতা ইনটু হচ্ছে এটা সহগুণক, মানে এটা ছাড়া বাকিগুলা। দেখো এই 1 এর সারি কলাম ছাড়া বাকিগুলা, 1 এর সারি কলাম ছাড়া বাকিগুলা। তারপর আবার হচ্ছে কি যে -2 সারি কলাম ছাড়া বাকিগুলা, +3 সারি কলাম ছাড়া বাকিগুলো, তাই তো? 1 নিতা সারি আর কলাম ছাড়া বাকি যেগুলো আছে ওগুলো বসাইতা এখানে, বিয়োগ 2 কলাম সারি আর কলাম ছাড়া বাকিগুলো বসাই দিতা, যোগ 3 সারি আর কলাম ছাড়া বাকিগুলো বসাই দিতা, তাই তো? কেমনে হইতো জিনিসটা? প্লাস মাইনাস প্লাস আকারে হইতো, প্লাস মাইনাস প্লাস। এই এখন যেটা করাবো ওটা এমনি করবা নির্ণায়ক স্টাইলে, বাট টেকনিক আছে। দেখো এটা আমার বানানো টেকনিক আর কি, আমি এমনি করি। ওই এটা 3-4 দিন আগে বানিয়েছি এই টেকনিক, ওই ড্যান্সিং স্টাইল আপাতত বাদ দেওয়ার জন্য। সেটা হচ্ছে কি দেখো, প্লাস মাইনাস প্লাস না, মনে মনে ধরে নিবা প্লাস মাইনাস প্লাস। এরপরে ওই যে সেম কাজ, 1 এর সারি কলাম ছাড়া নির্ণায়কের মান না, এখানে তো সারি কলাম নাই, এখানে আলফার কথা বললে আলফা ছাড়া বাকিগুলোর নির্ণায়কের মান প্লাস, মানে এটা প্লাস থাকবে। বাকি দেখো আলফা ছাড়া আর কি আছে? k -2 -6 আর -k না বলো? আলফা ছাড়া বাকি কে আছে? k -2 -6 আর -k, এদের নির্ণায়কের মান মানে -k² -12। দেখো বুঝো কিনা? এখানকার ভ্যালুগুলো দেখো, সবগুলো দেখো, সবগুলো কি কি আছে এই সবগুলো একবার লিখে দেখাই তোমাদেরকে। 1k -6, 1 -2 -k, এই কি করতে হবে? প্লাস মাইনাস প্লাস। তাহলে কি করব? যখন নাকি আমি আলফা স্কয়ার দরকার, এই আলফার ভ্যালুগুলো বাদ দিয়ে বাকি যে ভ্যালুগুলো নিয়ে আমি সুন্দর মতো নির্ণায়কের মান লিখে দিব, -k² -12। বুঝছো? ঠিক সেম তো, যখন নাকি আমার আলফার নিচে জিনিসটা দরকার, মাইনাস দেওয়া লাগবে, আগে দিলাম মাইনাস। এরপরে এই আলফাটা ছাড়া বাকিগুলো নিয়ে কাজ করব। আলফা ভ্যালু হচ্ছে এইগুলা, বাকি দুটো কি এটা না? তাহলে হচ্ছে কি -k +6, মাইনাস দেওয়া লাগবে, -k +6। ঠিক সেই মতো যখন নাকি 1 এইটা নিয়ে কাজ করবা, ধ্রুবক নিয়ে কাজ করব, তখন এই পার্টটা বাদ দেব, প্লাস সাইন তো প্লাস হবে, এইটা বাদ দিয়ে মানে হচ্ছে এইটুকু বাদ দিয়ে বাকি দুইটা -2 -k। আগে বুঝছো কিনা এটা আগে জানো, বুঝছো? এই টেকনিক বুঝছো কিনা জানো তাড়াতাড়ি আগে। তোমার এগুলো পরীক্ষার খাতায় লেখা লাগবে না, কম টাইমে হয়ে যাবে। পরীক্ষার খাতায় এগুলো লেখা লাগবে না, পরীক্ষার খাতা তুমি একবারে লিখবা। আমি তোমাদেরকে এমনি আরেকটা দিয়ে করে দেখাই এই জিনিসটা আরেকটা দিয়ে করে দেখাই, মানে সেম প্রসেসেই আরেকটা সমীকরণ দিয়ে করে দেখাই। মনে করো তোমাকে বললো 5α² -3α + 2 = 0, 2α² + 3α - 1 = 0। কি করতে হবে? ওই যে α² বাই 1 বাই
আলফা স্কয়ার বাই কি দিব দেখো প্লাস মাইনাস প্লাস তো বুঝিও, তাহলে আলফা স্কয়ার বাই দিব এই আলফাগুলো বাদ দিয়ে বাকিদের নির্ণায়কের মান মানে 3 মাইনাস 6 দেখো যে মাইনাস 3 মাইনাস 1 মানে 3 মাইনাস এই দুটো গুণফল 3 আর 2 এর গুণফল 6 আলফা নিচে দেখো আলফা থেকে মাঝখানে তাহলে মাইনাস, এরপরে কি দিব মাইনাস 5 মাইনাস 4 ওয়ান নিচে কি দিব এটা বাদ প্লাস 3 5 15 বিয়োগ মাইনাস 6 মানে প্লাস 6 বুঝছো, এমনে এমনে আসবে এমনে, দেখো বুঝছো কিনা ক্লিয়ার? দেখো ক্লিয়ার আছো কিনা? কম টাইমে লাগে এই নির্ণায়ক দিয়ে আমি জীবনে এর আগে দেখি নাই, বাট সেদিন অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে আচ্ছা তো নির্ণায়ক আকারে করা যায়। এটা আমার টেকনিক, উপর দিয়ে লিখবা মাহির ভাইয়ের স্পেশাল টেকনিক, লিখে রাখো খাতার মধ্যে। আমি আরেকটা দিয়ে দেখাবো এই জিনিস, আরো একটা দিয়ে দেখাবো। এই জিনিসটা ক্লিয়ার হতে হবে ভাই, এই জায়গাটা পারা ইম্পর্টেন্ট। দেখো মাইনাস 2 আলফা স্কয়ার প্লাস 3 আলফা প্লাস 5 ইকুয়াল 0 মাইনাস এখানে 4 আলফা স্কয়ার প্লাস আলফা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে কি করতে হবে, একটা লিখবো আলফা স্কয়ার বাই আলফা বাই 1 বাই, তাহলে এখানে জিনিস কি প্লাস মাইনাস প্লাস, এগুলো খাতায় লিখবা না, লাল কালি দেওয়া জিনিসগুলো খাতায় লিখবা না। কি করতে হবে তাহলে আলফা স্কয়ার নিচে কি দিব এই আলফা স্কয়ারের পার্ট বাদ দিয়ে বাকি যে দুটো থাকবে ওদেরকে এমনি গুণ মাইনাস 3 মাইনাস 5 সবগুলো নেবে, খালি সবগুলো মাইনাস 3 এখানে 1 আর 5 মানে মাইনাস 5, আলফা নিচে কি দিবা মাইনাস আগে চিহ্ন দিয়ে নিবা, তারপরে এই আলফা বাদ দিয়ে বাকি যারা আছে ওদেরকে নিয়ে কাজ করবা। তাহলে হচ্ছে কি তোমার মাইনাস 2 মাইনাস মানে 2 এইটা গুণফল মানে হচ্ছে কি মাইনাস 8 20, ঠিক 1 এর নিচে কি করবা এটা বাদ দিবা বাকিদেরকে, তোমার হচ্ছে মাইনাস 2 আর এই যে 3 4 12 পারবা? দেখো ক্লিয়ার আছো কিনা? না না এমএসটি না মাহির নাম লিখতে হবে, আমার নাম লিখো ভালো করে। ওকে আচ্ছা এখন ম্যাথে যাই, এগুলো তো তোমাকে ওই জিনিসটা বুঝাইলাম, টেকনিকটা বারবার দেখা দিলাম আর কি। এই জিনিসগুলো কষ্ট করে দেখাচ্ছি ভাই, এগুলো কিন্তু পারিও, ভর্তি পরীক্ষার পরে আমাকে মেসেজ পাঠাবা কে কই চান্স পেলা, এই গ্রুপে পোস্ট দিবা। বুঝছো, এগুলো তো শেখাচ্ছি, এগুলো মনে রাখবা, কারণ এগুলো ভাই বানানো নিজে বানানোর টেকনিক, বইটই পড়ে শিখে না, এগুলা নিজে বানানো কষ্ট হয়। একটা জিনিস তুমি পড়ে শিখে গেলে রেডিমেড, একটা জিনিস বানাইতে অনেক কষ্ট। তুমি একদম সিম্পল কথা, তুমি একটা মনে করো একটা খাবার খাবা, খাইতে যতটুকু আরাম ওইটা রান্না করতে কিন্তু হচ্ছে অনেক কষ্ট। ওকে বানাইতে অনেক কষ্ট, বই পড়া হচ্ছে কি খাওয়ার মতো, আর জিনিস বানানো হচ্ছে কি রান্না করার মতো, আকাশ পাতালের তফাৎ। খুব কষ্ট হয় ভাই এগুলো বানাইতে, প্রচুর মেধা খরচ করে টাইম দিয়ে তারপরে চিন্তা করা লাগে বসে বসে, তারপরে আসে। দেখো এই জিনিস গেল তো, আচ্ছা এরপরে কাজ কি বজ্রগুণন পদ্ধতিতে এটা আনলাম, এটা নাই বজ্রগুণন পদ্ধতি স্কুলে জানি কেমনে করে, তো কলেজে আমি বুঝতাম না, কষ্ট হইতো, বাট পরে দেখলাম যে আমি বানাইতে পারি, এটা এমনি বানানো যায় বেটার। দেখো এরপরে 4 নাম্বার কি জিনিস, এই লাইনের পরে একটু লিখবা, দরকার হলে এক লাইন ক্যালকুলেশনও করবা, এটাকে এক লাইন ক্যালকুলেশন করবা, কি ক্যালকুলেশন করবা মানে জিনিসটা একটু হিসাব নিকাশ সুন্দর করে দিবা আর কি। এখান থেকে কি পাওয়া যায় আলফা, দেখো সবার কাছে মাইনাস মাইনাস মাইনাস, সবার কাছে মাইনাস তো মাইনাস করে পাস করে দাও, দেখতে সুন্দর লাগে আর কি। কে স্কয়ার প্লাস 12 ইয়া আলফা বাই তোমার এই মাইনাস চলে যাবে আর কি 6 মাইনাস কে আর 1 বাই 2 প্লাস কে। ওকে মানে একটু ক্লিয়ার করলাম, মাইনাস গুলো বাদ দিলাম, না দিলেও চলতে পারে, মাইনাস গুলো বাদ দিলাম আর কি। এখন আসি, এখন ব্যাপার হচ্ছে এই যে তুমি জিনিসটা আনলা, এরপরে তুমি এই লাইন অ্যাপ্লাই করবে, এই লাইন দেখা যায়, দেখা যাচ্ছে যে আলফা এর হরকে স্কয়ার করবা, আলফা এর হর এটা স্কয়ার, একবারে লিখলেই হবে, সমস্যা নাই, আর কিছু লাগবে না, একবার লিখে দেবে, কেতাব ছেড়ে বই দেওয়া আছে, একবার তুমি এই জিনিসটা লিখতে পারবা। 6 মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ারের হর কত দিলে
12 ইন্টু 1 এর হর k প্লাস 2 শেষ। কথা বুঝছো? এইটাকে তুমি সমাধান করলে k এর মান শুধুমাত্র পেয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে 36 মাইনাস তোমার হচ্ছে 6 দুগুণ 12k প্লাস k স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার প্লাস 14k প্লাস 24। এই দুটাকে যোগ দিয়ে যা আসবে কে লাগাই দিবা, এটা টেকনিক। এই দুটাকে যোগ দিয়ে যা আসবে কে লাগাই দিবা, শেষ। এত বড় করে করা লাগে না, ইকুয়াল এই দুটা গুণফল, শেষ। আলটিমেট জিনিস কি হয় দেখো, k স্কয়ার তো কাটা, এই 14 আর 12 একসাথে করলে কত হয়, এখানে 26 হয়ে যায়। আর এই 24 ওই সাইডে পাঠিয়ে দিলে 24 থেকে এদিকে গেল 6, এদিকে আরো 6 মানে 12। জিনিস কি ভুল টুল আসলো নাকি? আশা করি ঠিকই আছে। যা থাকবে ওটাই। তাহলে k এর ভ্যালু 12/26 6/13, এটাই অ্যান্সার। ওকে, k কিউব কি থাকে, থাকার তো নো। ও আচ্ছা ঠিক আছে, বুঝছি। এক সেকেন্ড। আলফা স্কয়ারের হর k স্কয়ার প্লাস 12। থ্যাংক ইউ। সমস্যা নাই, একবারে চলে আসবেন আগের মতো। 36 মাইনাস 12k প্লাস k স্কয়ার, এটা গুণ দিব। তাহলে যেহেতু এটা সেম না, তাহলে আলাদা করব। এটা গুণ দিব, k কিউব, এটা প্লাস 2k স্কয়ার, এটা 12k, আর তোমার এই দুটো গুণফল 24। চলবে। এখন দেখো কথা হচ্ছে কি, k স্কয়ার কাটা যাবে না, k স্কয়ার কাটা যাবে না, তাও বুঝে আসে না। তাহলে কি হয় দেখো, k কিউব প্লাস 2k স্কয়ার আর মাইনাস k স্কয়ার মানে প্লাস k স্কয়ার, সবগুলোকে বাম সাইডে পাঠিয়ে দিচ্ছি, ডান সাইডে পাঠিয়ে দিচ্ছি, এই সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে k কিউব k 2k স্কয়ার বিয়োগ একটা k, তাহলে একটা k থাকবে। 12 বিয়োগ 24k, আর হচ্ছে কি 24 মাইনাস 36, তাহলে হচ্ছে তোমার 12 তো হয় মাইনাস 12। দেখো তো ঠিক আছে কিনা, আগে জানাও, দেখে জানাও আকার। পারফেক্ট, k স্কয়ার ঠিক আছে। এবার তুমি এখান থেকে k এর মান নির্ণয় করে দিবা। এবার তুমি এখান থেকে শুধুমাত্র k এর মান নির্ণয় করে ফেলবা, দ্যাটস ইট, আর কিছু নাই। এবার তুমি এখান থেকে k এর মান নির্ণয় করে ফেলবা, আর কোনো কাজ নাই। আর কোনোভাবে করতে হবে না, আর কোন মানে অন্যভাবে করা যায় কিনা, এই লাইনটা আরো কঠিন করে লেখা যায়, এই লাইনটা, এর সাথে আর কিছু নাই। আমাকে একটু চেক করতে দাও, দেখি এখানে কোয়েশ্চেন হচ্ছে কি এটা ঠিক ছিল। বসাই দিলাম আলফার ভ্যালু কে, এই তো একটা জায়গায় তোমরা দেখো নাই, বলো নাই, এটা হচ্ছে একটু দূর থেকে দেখা লাগবে আমাদের। আলফার নিচে এইটা মাইনাস কে, এইটা মাইনাস 6k, কে হবে কে। আমিও তো বলি এখানে মানে দেখো, তোমার একদম সিম্পল কথাই তোমাকে বলে দিলাম, এটা তুমি একটা টেকনিক হিসেবে নিতে পারো। কে কিউব যখন থাকবে তখন ধ্রুবকের মধ্যে একটা কে থাকবে, আদারওয়াইজ তুমি এটা সলভ করতে পারবে না। কথা বুঝছো? আমি ওটাই চিন্তা করছিলাম যে কে কিউব যখন থাকবে তখন ধ্রুবক একটা কে থাকবে, আদারওয়াইজ সলভ করতে পারবে না। দেখো এইখানে আমি যখন আলফা নিয়ে গুণ দিলাম, মাইনাস তো আছে ঠিক আছে, বাট মাইনাস কে আর মাইনাস 6k মানে প্লাস 6k রেখে নেই কে কে, তাহলে এই 6k মাইনাস কে মানে 5k, এটা হবে 5k। এক সেকেন্ড, তাই তো এইটা এই জায়গা হবে 5k, আবার চেঞ্জ করতে হবে, এই জায়গাটা হবে 5k। আচ্ছা এরপরে করে ফেলি, একবারে এখন করা যাবে। 25k স্কয়ার ইকুয়াল টু আগের জিনিস ছিল k কিউব প্লাস 2k স্কয়ার 12k প্লাস 24। আলটিমেট জিনিস দেখো, আগের মতো করে ফেলো যে আচ্ছা এবার দেখো, এবার কিন্তু কোনো ধ্রুবক নাই, দেখো কে ছাড়া কোনো ধ্রুবক নাই, ও
ওটাই বললাম যে কে কিউব যখনই আসবে তোমার, মানে কিউব থাকলে তোমার একটা ধ্রুবক থাকবে, কমন নিতে পারবা। কারণ নর্মালি আমরা কিউবিক ফর্মুলা, কিউবিক সমীকরণের সমাধান করি না কিন্তু। ওকে, কিউবিক সমীকরণ সমাধান করি না, ওই ক্ষেত্রে কমন নিয়ে করতে হয়। দেখাই দেবো কি কমন নিতে হবে। তাহলে আসলে তোমার কে কিউব 2k স্কয়ার মাইনাস 25, তাহলে মাইনাস 23 আসবে, যোগ 12k, আচ্ছা দাঁড়াও, আর হচ্ছে তোমার 24 কি বাদ যায় নাই? 1 সেকেন্ড, আমি কি কিছু বাদ দিচ্ছি? এটা বাদ, এটা করলাম 6k, খালি যাচ্ছে কেন? কে স্কয়ার 12k, এই তো এখানে কে দেখি নাই আমি, এই জায়গাগুলো আমি ইউজ করছি না কেন? দাও তো দেখি, কে স্কয়ার মাইনাস 12k, ইয়েস, বারবার ভুল হচ্ছে, আমি সরি, এই লাইনটা আমি ঠিকঠাক মতো লিখিনি প্রথমবারে, সরি, বারবার গেল আমার জীবন। দেখো এটা তো করলাম, একবারে লিখবো এবার। আলফা নিচে যা থাকবে 5k হোল স্কয়ার ইকুয়াল টু এই যে কে স্কয়ার প্লাস 12k, আর এটা 2 প্লাস k। এখন কথা হচ্ছে এইখানে একটা কে কমন আসে না, কমন নাও কেটাকে, তাহলে জিনিসটা কি হবে? k প্লাস 12, k প্লাস 2, আর এখানে হচ্ছে 25 k স্কয়ার। দেখো k প্লাস 12 আর 2 না, একবার গুণ করবা, কে থাকুক, এই দুটোকে গুণ করলে কি হয়? k স্কয়ার যোগ 14k, আর এখানে হচ্ছে কি যোগ 24। এবার তুমি এই কেটা গুণ দিয়ে দাও, k কিউব 14k স্কয়ার 24k। এইবার দেখো, এবার কোনোটার মধ্যেই কোনো ধ্রুবক নাই। তাহলে কি বললাম যে ভুল তখনই দেখবা, তখনই বুঝবা যখন নাকি ধ্রুবক পাবা তুমি একটা এক্সট্রা। দেখো কোনো ধ্রুবক নাই, মানে কে কমন নেওয়া যাবে। ওকে, কিন্তু কমন নিয়ে জিরো বানাও না, কমন নিয়ে কাটাকাটি করবে না, কারণ কি কে এর মান জিরো হতেও পারে, ওই জন্য। দেখো তাহলে কে কিউব লিখবো, 14 মাইনাস 25 করলে কত আসবে তোমার? 14 থেকে 25 বিয়োগ, এদিকে 5 এদিকে 6, 11 আসবে, মাইনাস 11 কে স্কয়ার প্লাস 24 কে, আর কিছু নাই, ইকুয়াল 0। ঠিক তো? এই অবস্থায় আনলাম কে কিউব, এই দুটো করলে মাইনাস 11 কে স্কয়ার, শুধু 24 কে। এইবার দেখো সব জায়গা থেকে তুমি একটা কে কমন নিয়ে ফেলবা, কে স্কয়ার মাইনাস 11 কে প্লাস 24 ইকুয়াল 0। আচ্ছা এরপরে কে থাকুক, এইটা নিয়ে ক্যালকুলেট করা শুরু করে দাও। কে স্কয়ার 24 পাওয়া লাগবে, 6 না 12 দুগুণা 24 করা যাবে না, 3 আটা 24, 3 আটা করা যায়, 3 আটা 24, এটা কি করা যায়? তাহলে 3k 8k 24, 3 আটা 24। তাহলে এখান থেকে তুমি কে কমন নাও, কে মাইনাস 3 মাইনাস 8 কমন নাও, কে মাইনাস 3 ইকুয়াল 0। টোটাল ক্যালকুলেশন করলে কে মাইনাস 3 কমন নিলাম, আর হচ্ছে তোমার এখানে কে মাইনাস 8 থাকবে একটা। দেখো এর নিচে কি একটুখানি দেখা যায়? অবশ্যই যাবে। ওকে, সেটা হচ্ছে যে একবার তাহলে তুমি লিখতে পারো কে এর মান 0 3 8, এটাই অ্যান্সার। ওকে, পারবা? ভাই একটা মোস্ট ইম্পর্টেন্ট বলে দিয়েছি, এইচএসসি ইঞ্জিনিয়ারিং দুটোর জন্যই। ওকে, এরপরে যেটা করাবো ওটা ইম্পর্টেন্ট। এগুলো অঙ্ক আসে, বুঝছো, পরীক্ষায় আসে, বলেই দিচ্ছি, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষা আসবে, ইঞ্জিনিয়ারিং এ আসবে। আমার মেইন টার্গেটই হচ্ছে তোমাদেরকে এইচএসসি ঠিকঠাক মতো পাস টাস করা, ইঞ্জিনিয়ার বানায় দেওয়া। তুমি বলতে পারো যে ভাই আমি তো ডাক্তার হইতে পারি, মানে আমার তো ডাক্তারই হওয়ার ইচ্ছা আসলে, কিন্তু কথা হচ্ছে তুমি যখন নাকি দেখবা যে বুয়েটে বা যেখানে তুমি যাও, তারপরে তুমি দেখবা যে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন তোমার সব কমন, তুমি পারো, না লিখে চলে আসবা? তুমি বল, না লিখে চলে আসবা?
চার্জ তো অটোমেটিক পাবা।